আগের পর্বে আপনারা জেনেছেন কলকাতার এক অভিজাত পরিবার থেকে একটি প্রাচীন এবং মহামূল্যবান পাঞ্চজন্য শঙ্খ চুরি ও একটি রহস্যময় খুনের সূত্র ধরে ডিটেকটিভ দুর্জয় দেবনাথ এসে পৌঁছান পুণ্যধাম নবদ্বীপে। সেখানে তদন্ত করতে গিয়ে বাসব দত্তের খুনের ঘটনা পুরো মামলাটাকে এক ওলটপালট করে দেয়। দুর্জয় লক্ষ্য করেন বাসববাবুর মৃত্যু কেবল একটি সাধারণ খুন নয়, এর পেছনে জড়িয়ে আছে ৩০ বছর আগের এক পুরনো প্রতিশোধ, প্রত্নতাত্ত্বিক শঙ্খের লড়াই এবং এক পরিচয়হীন ছোট ভাইয়ের দীর্ঘদিনের ক্ষোভ। বাসব দত্ত সেজে থাকা ব্যক্তিটি আসলে কে? কেনই বা তার মাউথ অর্গ্যানে মাখানো ছিল বিষাক্ত গুঁড়ো? শ্রী চৈতন্য দেবের সেই মাটির মূর্তির ভেতর লুকিয়ে থাকা শঙ্খটির গন্তব্যই বা এখন কোথায়? রহস্যের কুয়াশা কি এবার কাটবে নাকি আরও ঘনীভূত হবে? শুরু হচ্ছে আজকের গল্পের দ্বিতীয় তথা শেষ পর্ব। দুর্জয় ঘরের দরজার দিকে এগিয়ে আসতে গিয়েই হঠাৎ বাঁ পাশে রাখা টেবিলটার উপর চোখ পড়তেই একটু চমকে উঠল। টেবিলটার উপর ডাঁই করে রাখা আছে বেশ কিছু বই, বাতিল কাগজপত্র, খাতা, কলম আর কয়েকটা কার্ড। তাদের মধ্যে একটা কার্ডের উপর লেখা একটা নাম দেখেই রীতিমতো চমকে উঠল সে। প্যাট্রিক ডিসোজা, সিঙ্গাপুর। ঠিক কিছু ঘন্টা আগেই মৃত দত্তবাবুর রুম থেকে এই একই নামের একটি লেখা দেখতে পেয়ে সে কাগজটা ছিঁড়ে লুকিয়ে পকেটে রেখে দিয়েছিল। এবারও তাই করল। আর চোখে একবার ঘরের বাকি দুইজন বিধ্বস্ত মানুষ দুটোকে দেখে নিয়ে তাদের অন্যমনস্কতার সুযোগে কার্ডটা হাতে তুলে নিল। তারপর চোখের নিমেষে সেটা পকেটে চালান করে দিল। দুর্জয়ের মাথায় তখন অনেকগুলো প্রশ্ন গিজগিজ করছিল। তাদের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল, কে এই সিঙ্গাপুর নিবাসী প্যাট্রিক ডিসোজা? হয়তো বিশালবাবুর পক্ষে তাঁকে চেনাটা সম্ভব, কিন্তু এই একই নামের ব্যক্তির কার্ড প্রভাতবাবুর ঘরে এলো কিভাবে? উনিও কি তবে ভদ্রলোককে চেনে? প্রভাতবাবু যে তার কাছে আরও অনেক ব্যাপার লুকিয়ে গেল, এই ব্যাপারটা বেশ ভালো বুঝতে পারল দুর্জয়। ঘর থেকে বাইরে বেরোতেই সে দেখতে পেল উল্টো দিক থেকে ছুটতে ছুটতে দেবরাজ হন্তদন্ত হয়ে তার দিকে এগিয়ে আসছে। কাছে আসতেই সে প্রায় চিৎকার করে বলল, কিরে, তুই কোথায় হাওয়া হয়ে গিয়েছিলি দেবনাথ? কতবার ফোন করলাম তোকে, ধরছিলি না কেন? দুর্জয় ব্যস্ত সমস্ত হয়ে প্যান্টের পকেট হাতড়ে হাতড়ে হতাশ গলায় বলল, এই রে, তাড়াহুড়োর সময় সেটা পকেটে নিয়ে বেরোতেই ভুলে গিয়েছি মনে হয়। রুমেই সেটা আছে। ইস রে, সোহিনী নিশ্চয়ই খুব রাগারাগি করছে। কতটা দেরি হয়ে গেল বলতো? দেবরাজ ব্যস্ত হয়ে বলল, আরে এখানে তো মিডিয়া আর জনতার ভিড় সামলাতে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। ফরেনসিকের লোক এসেছিল, তারা সমস্ত এভিডেন্স কালেক্ট করে নিয়ে চলে গেছে। আশা করছি কালকের মধ্যেই রিপোর্ট পেয়ে যাব। আমি স্পেশালভাবে রিকোয়েস্টও করেছি। এখন চল, আমরা এই ফাঁকে বেরিয়ে পড়ি। ফোর্স এসে গেছে, তারাই সব সামলে নেবে। এবার আমাদের যেতে হবে। অ্যাপার্টমেন্টের পেছনে আমাদের গাড়িটা রাখা আছে, চলে আয়। উৎসুক জনতা আর মাছির মতো ভনভন করতে থাকা এক রাশ ভিড় ঠেলে অ্যাপার্টমেন্টের বাইরে এসে দেবরাজের জিপে চেপে বসল দুর্জয়। তারপর দেবরাজ এসে পেছনে ওর পাশে বসতেই ড্রাইভার লোকটি সেলাম করে গাড়ি ছুটিয়ে দিল। দেবরাজ ভুরু কুঁচকে তারপরে বলল, কিরে, এতক্ষণ ধরে কি এত জেরা করলি? দুর্জয় একটু মুচকি হেসে বলল, অনেক কিছু, যে পয়েন্টগুলো তুই মিস করে গেছিলি। বলে প্রভাতবাবু আর কমলবাবুকে জেরা করার ঘটনাটা সংক্ষেপে দেবরাজকে খুলে বলল দুর্জয়। সব শুনতে শুনতে উত্তেজনায় দেবরাজের চোখ কপালে উঠে গেল। ছানা বড়ার মতো গোল গোল চোখে বলল, হ্যাঁ, বলিস কি? এত কিছু ঘটে গেছে এই পরিবারের মধ্যে? ওহ, এই তো বলিউডের মশলা সিনেমার প্লটকেও হার মানিয়ে দেবে রে দেবনাথ। দুর্জয়ের হঠাৎ সোহিনীর কথাটা মনে পড়ে গেল।
সত্যি এই কয়েকদিনের মধ্যেই ঘটনা যেদিকে বাঁক নিয়েছে তাতে এটার সঙ্গে সিনেমার প্লটের তুলনা করা যেতেই পারে। বাস্তবে এমন রোমহর্ষক কেস খুব কম হ্যান্ডেল করেছে দুর্জয়। এবারে সে কিছু ভাবতে ভাবতে বলল, এই প্রভাতী চক্রবর্তী লোকটাকে আমার ঠিক সুবিধের মনে হচ্ছে না। দেবরাজ, এক কাজ কর, বৃদ্ধাশ্রমের সামনে সাদা পোশাকের পুলিশ মোতায়েনের ব্যবস্থা কর এক্ষুনি। রিপোর্ট হাতে আসা অবধি আমাদের খুব সাবধানে কাজ করতে হবে। দেবরাজ মাথা নাড়ল। তারপর দুর্জয়ের কথা মতো পকেট থেকে মোবাইলটা বার করে কাউকে একটা নির্দেশ দিল। কথা হয়ে যেতেই দুর্জয় ওর ফোনটা চাইল। দেবরাজ সেটা হাত দিতেই এবারে দুর্জয় একটা নাম্বার ডায়াল করে কানে লাগালো। কিছুক্ষণ রিং হওয়ার পর ওপাশ থেকে কেউ একটা ফোন তুলতেই দুর্জয় বলে উঠল, হ্যালো সৌরভ, দুর্জয় স্যার বলছি। হ্যাঁ শুনেছি, ইনফ্যাক্ট আমরা এখন ওখান থেকেই ফিরছি। হ্যাঁ শোনো, তোমাকে পরে আমি সব ডিটেলে জানাবো। তোমাকে এখন আর্জেন্ট দুটো কাজ করতে হবে। প্রথম কাজ, আমার একটা লোকের সম্পর্কে একটু ইনফরমেশন চাই, প্রভাত চক্রবর্তী। ভদ্রলোকের ডিটেলসটা আমি তোমাকে একটু বাদে দেবরাজের ফোন থেকে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। ওনার ব্যাকগ্রাউন্ড কী কী করতেন, ওনার কোনো পুলিশ কমপ্লেন আছে কিনা, উনি নিজে কোনো কিডন্যাপিংয়ের কেস লিখিয়েছিলেন কিনা, এভরিথিং অ্যাজ সুন অ্যাজ পসিবল। হ্যাঁ, আর দ্বিতীয় কাজটা হলো, তোমাকে এখন ফোর্স নিয়ে গিয়ে একবার দত্তবাড়ির পিছনের বাতিল জিনিসপত্র রাখার ঘরটার মাটি খুঁড়ে দেখতে হবে সেখানে কোনো ডেড বডি স্কেলিটন পাওয়া যায় কিনা। হ্যাঁ সৌরভ, এই পরিবারে মৃত্যুর অভিশাপ নেমেছে। আমি যা জানতে পারলাম, এখানে যিনি খুন হয়েছেন তিনি বাসববাবুর বিলেত ফেরত যমজ ভাই বিশাল দত্ত, আর আসল বাসববাবুকে মেরে পুঁতে দেওয়া হয়েছিল নিজেদেরই বাড়ির চৌহদ্দির মধ্যে। হ্যাঁ সৌরভ, সত্যি অবিশ্বাস্য ব্যাপার। দেবরাজ ওপাশ থেকে সৌরভের কথা শুনতে না পারলেও এইটুকু বুঝতে পারল সে বেচারাও এমন শকিং নিউজ শুনে তারই মতো বিস্ময়ে ভ্যাবাচাকা খেয়ে গেছে। দুর্জয় কিছুক্ষণ সৌরভের সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলে মোবাইলটা কান থেকে নামিয়ে রাখল। তারপর চলন্ত গাড়ির সিটে একটু হেলান দিয়ে বসে বলল, এখন আমাদের সাফল্য নির্ভর করছে তথ্যের বিন্যাস আর ভ্যালিডিটির উপর। এই কানাই নামে বাজারের ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করতে হবে। ওই ব্যাটা অনেক কিছুই জানে, এমনকি বিদ্যুতের খোঁজও আমরা ওর কাছেই পেয়ে যাব বলে আমার ধারণা। কিন্তু লোকটা বেশ ঘোরেল, তো স্পাইডার কোনো খবর দিলে অবশ্যই জানাস আমাকে। আমার ইনটিউশন বলছে দেবরাজ যে খুব তাড়াতাড়ি আমরা বেশ বড়সড় একটা লিড পেতে চলেছি। কেসের মোড় কখন কোন দিকে ঘুরে যাবে এটা সত্যি এখন বলাটা শক্ত। বলেই পকেট থেকে বিশাল দত্ত আর প্রভাত চক্রবর্তীর ঘর থেকে পাওয়া কাগজ আর কার্ড দুটো বার করে দেবরাজের দিকে বাড়িয়ে দিয়ে বলল, দুজনের ঘরেই এই একই ব্যক্তির চিহ্ন পেলাম। দেবরাজ, তোর কাজের মানে আমরা এখন যার মায়াপুরী ধামে উঠেছি উনিও তো সিঙ্গাপুরেই থাকেন বললি। একটু ফোন করে খোঁজ নিতে বলতো, উনি এই প্যাট্রিক ডিসুজা নামে কাউকে চেনেন কিনা। লোকেরা ভালো বলতে পারবে। ভদ্রলোকের আসল পরিচয় না পাওয়া অবধি মন থেকে খচখচানিটা ঠিক দূর হচ্ছে না। দেবরাজ মাথা নেড়ে ওর কাজিনের নাম্বারটা ডায়াল করতে যাবে, এমন সময় উল্টো দিক থেকে আর নামে সেভ করা একটা কারোর ফোন এসে গেল। দেবরাজ ব্যস্ত হয়ে ফোনটা রিসিভ করে কানে লাগিয়ে বলল, ইয়েস রাকেশ, বলো। হোয়াট? কি বলছো কি? কখন হলো এসব? হাউ কেয়ারলেস! এই তোমরা কি এতক্ষণ ওখানে বসে বসে গুলতানি করছিলে? অপদার্থের দল সব। শিগগিরই ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, আমরা এখনই পৌঁছাচ্ছি। তারপর ফোনটা কেটেই চিৎকার করে উঠল দেবরাজ, ড্রাইভার, গাড়ি ঘোড়া, হাসপাতালে নিয়ে চলো এক্ষুনি। দুর্জয় ব্যাকা শরীরটা একটু সোজা করে সন্দিগ্ধ গলায় বলল, কিরে, কার ফোন? কার আবার কি হলো? দেবরাজ? কিরে? দেবরাজ গম্ভীর মুখে চুপ করে আছে দেখে এবার দুর্জয়ের বুকটা একবার ছ্যাঁত করে উঠল। আর একবার ঠেলা দিতেই চটকা ভেঙে দেবরাজ বলল, আই এম সো সরি দেবনাথ। সোহিনী ওর অ্যাক্সিডেন্ট হয়েছে। বাজারের মধ্যে আমরা আমার লোকেরা অজ্ঞান অবস্থায় আবিষ্কার করে ওকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছি। তুই কিছু চিন্তা করিস না, আঘাত তেমন গুরুতর কিছু নয়। দুর্জয়ের মনে হলো গোটা পৃথিবীটা যেন ওর চোখের সামনে তুলে উঠল। মুহূর্তে কাণ্ডজ্ঞান হারিয়ে সে দেবরাজের উপরে ঝাঁপিয়ে পড়ে বলল, এসব কি বলছিস তুই?
সোহিনী বেঁচে আছে তো? হ্যাঁ, কি হয়ে গেল? কিভাবে এসব হয়ে গেল? দুর্জয়ের গলাটা সামান্য কেঁপে গেল যেন। দেবরাজ তাড়াতাড়ি দুর্জয়কে শান্ত করে বলল, ইজি 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 দেবনাথ, আমার লোকেরা ওকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে। বৌদির চোট তেমন গুরুতর নয়, ফোনে তো এত কথা বলা সম্ভব নয়। চল চল ওখানে গিয়ে সবটা শুনছি। বলে দুর্জয়ের পিঠে কয়েকটা সহানুভূতির চাপড় মারল দেবরাজ। দুর্জয় কিছু বলল না, চুপচাপ দুহাতে মুখ ঢেকে জিপের সিটে স্থানুর মতো বসে রইল। দোর্দণ্ড প্রতাপ দুর্জয় দেবনাথকে এই প্রথম এতটা ভেঙে পড়তে দেখে দেবরাজও কেমন মিয়ে গেছিল। এবার সে চিন্তিত মুখে ড্রাইভারকে তাড়া লাগালো আরেকবার। মায়াপুরী ধামে যাওয়ার রাস্তা ছেড়ে নবদ্বীপ পুলিশের সবুজ জিপটা তখন সবেগে ধুলো উড়িয়ে ছুটে চলেছে হাসপাতালের উদ্দেশ্যে। সোহিনী আজ বিলুর কথা মতো সকালের ব্রেকফাস্ট না করেই বেরিয়ে পড়েছিল নবদ্বীপের আশেপাশের কিছু মন্দির ঘুরে দেখতে। সাথে ছিল রাঘব, যে পুলিশ ডিপার্টমেন্টের অন্যতম শুটার এবং এখানে দুর্জয়কে হেল্প করছে। তার সাথে নবদ্বীপের বহু মন্দির, যেমন বিষ্ণুমাতার মন্দির, গিরিগোবিন্দ মন্দির এবং তেঁতুলতলার মতো জায়গা দেখে এবারে সে ঠিক করলো একটু বাজারের দিকে যাবে, কিছু তাঁতের শাড়ি আর মহাপ্রভুর মূর্তি কেনার আশায়। বাজারের এই অংশটায় জনসমাগম বেশ পাতলা হয়ে এসেছে। দুদিকে সার দিয়ে বসে মাটির তৈরি বিভিন্ন দেবদেবীর মূর্তি বিক্রি করছে কয়েকজন দোকানদার। কয়েকটা টুকিটাকি মূর্তির দোকানে ঘুরল সোহিনী, কিন্তু পছন্দসই সেরকম মূর্তি ওর চোখে পড়ল না। অবশেষে আরও একটু ভেতর দিকে এগিয়ে এসেই ওর চোখে আটকালো একটা দোকান। সেদিকটায় এগিয়ে এসে ও দেখতে পেল দোকানের ভেতর দিকের একটা অন্ধকার মতো ছোট ঘরে ডাঁই করে রাখা আছে কাঁসা পিতলের তৈরি নানান পুজোর সামগ্রী। দোকানের সামনে একটা টেবিলে সার দিয়ে সাজানো আছে একগাদা ছোট বড় বিভিন্ন আকারের শঙ্খ, আর এক পাশে সাজানো রয়েছে মাটির তৈরি দেবদেবীদের ছোট ছোট রঙিন সব মূর্তি। মন দিয়ে সেসব দেখতে গিয়েই অল্প বয়সী দোকানদারকে চোখে পড়ল সোহিনীর। সে টেবিলের পাশে রাখা একটা হাত তিনেক লম্বা শ্রীচৈতন্যের মূর্তির দিকে আঙুল দেখিয়ে প্রশ্ন করল, ওটার দাম কত? শ্যামলা বরণের ছেলেটা দাঁত বার করে অল্প হেসে বলল, ম্যাডাম, ওটাকে সারুন না। আপনি এই যে এই দিকে দেখুন, কত সুন্দর সুন্দর মহাপ্রভুর মূর্তি রয়েছে। কোনটা লাগবে বলুন, কম করে দিয়ে দেবো, নিয়ে যান। সোহিনী একটু অবাক চোখে হেসে বলল, না, ওগুলো তো আগেও দোকানে দেখলাম, ঠিক পছন্দ হলো না। আমি এই মূর্তিটা নিতে চাই। এটার কত দাম দেবো বলো তো? আমার এটা বেশ পছন্দ হয়েছে। পছন্দ হলেই যে সব জিনিস নেওয়া যায় না, ওটা আমার বুক করা আছে। পেছন থেকে একটা গুরুগম্ভীর স্বর শুনে এবারে একটু চমকে উঠে পেছনের লোকটার দিকে ঘাড় ঘুরিয়ে তাকালো সোহিনী। এক মাথা কালো চুল, কোটরে ঢোকা দুটো চোখ, জোড়া ভুঁ আর খাঁড়া একটা নাক। লোকটার গালে বেশ কয়েকদিনের না কামানো খোঁচা খোঁচা দাড়ি, পরনে একটা শার্ট আর জিন্স। সমস্ত চেহারায় কেমন যেন একটা রুক্ষ রুক্ষ ভাব। সোহিনী চোখ কুঁচকে এবার একটু বেশ অবাক গলায় বলল, এক্সকিউজ মি, আমি তো এখানে আগে এলাম, তাহলে আপনি এটা কখন বুক করলেন শুনি? লোকটা একটু রুক্ষ হেসে সোহিনীর দিকে সরু চোখে তাকিয়ে বলল, এটা আমার স্পেশাল অর্ডারে তৈরি হয়েছে। কাল মঙ্গলবার, নবদ্বীপ বাজার বন্ধ থাকবে। আমাকে কালকেই এটা আমার মালিককে ডেলিভারি দিতে হবে। সরি ম্যাডাম, আপনি দিন দুই পরে আসুন, কানাই আপনাকে ঠিক এইরকম একটা মূর্তি বানিয়ে দেবে। কি কানাই, পারবে না? কানাই নামে দোকানের ছেলেটি এবার ইতস্তত করে ঘাড় নাড়ল। সোহিনী কিছু বলল না, চুপচাপ দোকানের সামনে থেকে সরে এসে একপাশে দাঁড়িয়ে তীক্ষ্ণ চোখে লোকটাকে নিরীক্ষণ করতে লাগল। এই মুখটা ওর ভীষণ চেনা, আগে কোথাও দেখেছে, কিন্তু কিছুতেই যেন মনে করতে পারছে না। আগন্তুক লোকটা তখন সন্দিগ্ধ চোখে বারবার এদিক ওদিক দেখতে দেখতে বেশ কড়া গলায় কানাই নামের দোকানের ছেলেটিকে কিসব যেন নির্দেশ দিচ্ছে। এখান থেকে খুব একটা স্পষ্টভাবে তা শুনতে পেল না সোহিনী।
লোকটা দোকান থেকে মূর্তিটা কাগজে মুড়ে বেরিয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে সোহিনীর হঠাৎ মনে পড়ে গেল আগের দিন গাড়ি করে আসার পথে দুর্জয় ওকে লোকটার একটা যুবক বয়সের ছবি দেখিয়েছিল। সেই ছবির সঙ্গে এই মুখের সাদৃশ্যগত বেশ কিছু পার্থক্য থাকলেও সে যে ফেরারি আসামি বিদ্যুৎ দত্ত, এই কথাটা বুঝতে পেরে সোহিনীর হাত পা যেন ভয়ে আর উত্তেজনায় পেটের মধ্যে সেঁধিয়ে গেল। লোকটা তখন এদিক ওদিক তাকাতে তাকাতে দ্রুত পায়ে এগিয়ে চলেছে বাজারের পেছনের ফাঁকা অংশটার দিকে। সোহিনী এখন ঠিক কি করবে বুঝে উঠতে পারল না। দুর্জয়কে যে ফোন করে খবর দেবে সে উপায়ও নেই। ওর মোবাইল ফোনটা এখনো মায়াপুরী ধামের টেবিলটার উপরে ঘাপটি মেরে পড়ে আছে। পরক্ষণেই ওর মনে হলো একবার ফোন করে রাঘব তাকে ডাকলে হতো না, কিন্তু মোবাইলটা হাতে নিয়েও সেই সিদ্ধান্তটা নাকচ করে দিল সোহিনী। এখন এসব করতে গেলে তো অনেক দেরি হয়ে যাবে। ততক্ষণে লোকটা এই বাজারের ভিড়ের মধ্যে মিশে হাওয়া হয়ে যাবে। সোহিনী কিছুক্ষণ চোখ বন্ধ করে দাঁড়িয়ে চুপচাপ ওর কর্তব্য স্থির করে নিল। একবার পিছু নিয়েই দেখা যাক না লোকটা কোথায় যায়। তারপর না হয় পরে দুর্জয় ফিরলে ওকেই গুপ্ত অভিযানের কথা বলে বেশ চমকে দেওয়া যাবে। ডিটেকটিভের বউ হওয়ার কিছু তো ফায়দা তুলতে হবে নাকি? এইসব ভাবতে ভাবতে নির্দিষ্ট দূরত্ব রেখে খুব সাবধানে লোকটাকে ফলো করতে শুরু করলো সোহিনী। বিদ্যুৎ দত্ত ততক্ষণে বড় বড় পায়ে বাজারের ফাঁকা অংশটার দিকে বেশ অনেকখানি এগিয়ে গেছে। সোহিনীর মনে হলো ও বোধহয় নবদ্বীপের এই ভুলভুলাইয়ার মতো গলিঘুঁচির ভিতরেই কোথাও হারিয়ে যাবে। চারপাশে খুব একটা লোকজন এখন চোখে পড়ছে না। অবশেষে একটা দূরত্বে পৌঁছে হাঁপাতে হাঁপাতে সোহিনী বুঝতে পারল লোকটা যে গতিতে মূর্তিটা বগলদাবা করে ছুটছে তাতে আর কিছুক্ষণের মধ্যেই সে ওর চোখের আড়াল হয়ে যাবে। অগত্যার থাকতে না পেরে সোহিনী এবার পেছন থেকে চিৎকার করে ডেকে বলল, বিদ্যুৎবাবু শুনছেন? আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল, প্লিজ একটু দাঁড়ান। পেছন থেকে হঠাৎ এমন আকস্মিক মেয়েলি গলার আহ্বান শুনে লোকটা এবারে থমকে দাঁড়িয়ে পড়ল। তারপর ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে রুক্ষ চোখে সোহিনীর দিকে তাকালো। লোকটার চোখের ক্রুদ্ধ দৃষ্টি দেখে নিমেষে সোহিনীর বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল যেন। লোকটা কিন্তু কিছু বলল না। এবার উল্টো দিকে ঘুরে চোঁ চোঁ করে দৌড়তে শুরু করলো সামনের একটা তেমাথার গলির দিকে। সোহিনী বুঝতে পারল লোকটাকে নাম ধরে ডেকে ও বিশাল বড় ভুল করে ফেলেছে, আর কিছুক্ষণের মধ্যেই তাকে হারিয়ে ফেলবেও। এবার সোহিনীর মাথাতেও যেন রোখ চেপে গেল। শাড়ির আঁচলটা টাইট করে কোমরে গুঁজে সাধ্যমতো লোকটার পিছনে দৌড়তে শুরু করল। তেমাথার গলিটার সামনে পৌঁছেই বিস্ময়ে হতভম্ব হয়ে গেল সোহিনী। চারপাশে তাকিয়ে লোকটাকে কোথাও দেখতে পেল না ও। হাঁপাতে হাঁপাতে সোহিনী বোঝার চেষ্টা করল এই তিনটে গলিমুখের মধ্যে কোনোটা দিয়ে লোকটা পালিয়ে যেতে সক্ষম হল। অবশেষে আরও কিছুক্ষণ এদিক ওদিক উঁকি ঝুঁকি মেরে বিমর্ষ মুখে ও ফিরে আসার জন্য মনস্থ করছে, তখনই ঘটে গেল অঘটনটা। ওর ঠিক পেছনে কোনো একটা গলির মুখের লুকোনো খাঁজের থেকে বেরিয়ে এলো লোকটা। তার ঠোঁটে তখন খেলে বেড়াচ্ছে একটা ক্রূর হাসির চোরা স্রোত। কিছু বুঝে ওঠার আগেই লোকটা চোখের নিমেষে ভারী মূর্তিটা দুহাতে মাথার উপর তুলে সেটা সজোরে সোহিনীর মাথায় বসিয়ে দিল। সোহিনী এই আঘাতটার জন্য একেবারেই প্রস্তুত ছিল না। অসহ্য যন্ত্রণায় হঠাৎ ওর পায়ের নিচের থেকে যেন মাটি সরে গেল। সমস্ত শরীরটা একবার থরথর করে কেঁপে উঠল। ওর মাথার একপাশে গভীর ক্ষত তৈরি হয়েছে। সেখান থেকে গল গল করে তাজা রক্ত বেরিয়ে এসে সোহিনীর চোখ, নাক, ঠোঁট সব লাল রঙে রাঙিয়ে দিতে লাগলো। মুখে একটা অস্ফুট আর্তনাদ করে মাটিতে দরাম করে লুটিয়ে পড়ার আগে যন্ত্রণা বিকৃত ঝাপসা চোখে সোহিনী দেখতে পেল আততায়ী লোকটা তখন লম্বা লম্বা পা ফেলে দৌড়তে শুরু করেছে সামনের গলিটার দিকে, আর ওর পেছন থেকে করে ছুটে আসছে জনা তিনেক শক্ত সামর্থ্য লোক। তাদের মধ্যে একজন এগিয়ে এসে তাড়াতাড়ি সোহিনীর মুখের ওপরে ঝুঁকে পড়ে বলল, ম্যাডাম ম্যাডাম আপনি ঠিক আছেন? সোহিনী কিছু বলার চেষ্টা করেও যেন বলতে পারল না। অসহ্য যন্ত্রণায় তখন ওর মাথার শিরা উপশিরাগুলো যেন ছিঁড়ে যেতে শুরু করেছে। হাত পা অবশ হয়ে আসছে। আঙুল তুলে কিছু একটা বলতে গিয়ে
শুধু অস্ফুট স্বরে কিছুটা গোঙানি বেরিয়ে এলো সোহিনীর ঠোঁট চিরে। ব্যাস, তারপর আর কিছু মনে নেই ওর। সোহিনীর চোখের সামনে যেন ধীরে ধীরে নেমে আসতে লাগলো গভীর সমুদ্রতলের অতল অন্ধকার। উদ্ধারকারী লোকগুলো যখন রক্তাক্ত অবস্থায় সোহিনীর অচৈতন্য দেহটা পাঁজাকোলা করে বাজারের বাইরে নিয়ে গেল, তখন ঘড়ির কাঁটা প্রায় 12টা ছাড়িয়ে গেছে। গাড়ির বনেটে ঠেস দিয়ে দাঁড়িয়ে তখন আপন মনে সিগারেট টানতে টানতে বারবার হাত ঘড়ির দিকে তাকাচ্ছিল রাঘব। রক্তে ল্যাপটানো শাড়িতে সংজ্ঞাহীন সোহিনীকে ওই অবস্থায় দেখে রাঘবের মাথায় যেন বজ্রাঘাত হলো। নিমেষে তার বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল। লোকগুলোর দিকে একরকম ছুটে গিয়েই ও ব্যস্ত হয়ে পড়ল। তারা সবাই ধরাধরি করে এনে গাড়ির পেছনের সিটে সোহিনীর অজ্ঞান দেহটা শুইয়ে দিল। ওদের মধ্যে একটা লোক ততক্ষণে বলতে শুরু করেছে কিভাবে তারা সোহিনীর উপর আক্রমণ হতে দেখে ছুটে আসে, তারপর তাকে উদ্ধার করে এখানে নিয়ে আসে। আততায়ী লোকটাকে ধরা যায়নি। সে এতক্ষণে ভক্তদের ভিড়ে গলি ঘুঁচির মধ্যে কোথাও একটা গা ঢাকা দিয়ে দিয়েছে। রাঘব বিমর্ষ মুখে বারবার নিজের সিদ্ধান্তকে দোষারোপ করতে লাগলো। এখনো কিভাবে স্যারের কাছে মুখ দেখাবে? তখন যদি ম্যাডামকে একা না ছেড়ে রাঘব ওনার সাথে বাজারে যেত, তাহলে আজ আর এই অঘটনটা ঘটত না। উপর মহলের কাছে এই ঘটনার কি জবাবদিহি করবে? এটা ভাবতে ভাবতেই যেন রাঘবের শিরদাঁড়াবে একটা বরফের তরঙ্গ খেলে গেল। সে নিজের মনকে শক্ত করে পকেট থেকে রুমালটা বার করে সেটা সোহিনীর মাথার ক্ষতের চারিদিকে শক্ত করে বেঁধে দিয়ে রক্তক্ষরণ বন্ধ করার চেষ্টা করতে করতেই শুনল উদ্ধারকারী লোকগুলোর মধ্যে একটা লোক থমথমে মুখে মোবাইল বার করে কাউকে একটা ফোন করে বলল, স্যার স্যার রাকেশ বলছি। এইমাত্র এই বাজার এলাকায় একটা বৃষ্টি ব্যাপার ঘটে গেছে স্যার। কিছুক্ষণ পরেই লোকগুলো উঠে পড়ল রাঘবের গাড়িতে। এতক্ষণে সে জানতে পেরে গেছে লোকগুলো আর কেউ নয়, নবদ্বীপ পুলিশের সাদা পোশাকের গুপ্তচর, যাদের এই কাঁসার বাজাকে কানাইয়ের দোকানের উপরে নজর রাখার জন্য মোতায়েন করে রেখেছিলেন ওসি দেবরাজ বোস। রাঘবের দিকে তাকিয়ে রাকেশ নামের লোকটা এবার তাড়া দিয়ে বলল, আরে তাড়াতাড়ি ওনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, মনে হয় স্টিচ পড়তে পারে। ডান দিকে টার্ন নিয়ে শর্টকাটটা ধরে চলুন তো, একটু তাড়াতাড়ি চালাবেন দাদা। রাঘব আর কিছু বলল না। দুরু দুরু বুকে আরেকবার সোহিনীর সংজ্ঞাহীন মুখটার দিকে তাকিয়ে চাবি ঘুরিয়ে গাড়িটা স্টার্ট দিতেই সেটা ধোঁয়া উড়িয়ে হাসপাতাল অভিমুখে ছুটে চলল নবদ্বীপের রাস্তা ধরে। নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের দোতলার একটা স্পেশাল কেবিনে বেডের ওপরে শুয়ে অঘরে ঘুমোচ্ছে সোহিনী। তার মাথায় সাদা ব্যান্ডেজ করা, সমস্ত শরীর ঢাকা নীল পোশাকটার একপাশে বেরিয়ে আছে ওর বাম হাতটা। সেখানে শিরার সঙ্গে আটকানো একটা লম্বা নল দিয়ে সোহিনীর অসুস্থ শরীরে একটু স্যালাইন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। বেডের পাশেই একটা চেয়ারে বসে আছে দুর্জয়। কপালের গভীর খাঁজে খেলে বেড়াচ্ছে ওর অবাধ্য আঙুলগুলো। কাল সারা রাত দুশ্চিন্তায় দু চোখের পাতা এক করতে পারেনি দুর্জয়। সত্যভামা অ্যাপার্টমেন্ট থেকে সোজা ফিরে সেই যে ও গ্যাঁট হয়ে সোহিনীর পাশে বসে রইল, ডাক্তার, নার্স, রাঘব, দেবরাজ কেউই হাজার অনুরোধ করে দুর্জয়ের কঠিন সিদ্ধান্তকে টলাতে পারল না। কাল থেকে রাঘব ও ছায়ার মতো সবসময় মুখটা চুন করে দুর্জয় আর সোহিনীর উপরে নজর রেখে চলেছে। মাঝে দুবার শুধু মায়াপুরী ধামে গিয়েছিল দুর্জয়ের খাবার আনতে, তাও বাইরে সশস্ত্র পুলিশ বাহিনী পাহারায় রেখে। সে যে মনে মনে একটা ভীষণ অপরাধ ভোগে ভুগছে এটা বুঝতে পেরে দুর্জয় আর রাঘবকে একটা কথাও বলেনি। ইনফ্যাক্ট কাল থেকে কারোর সাথেই খুব একটা কথাবার্তা বলেনিও। মাঝে বারচারেক এসে দেবরাজ চিন্তিত মুখে বারবার সোহিনীর খবর নিয়ে গেছে। রাতে একবার নীলাদ্রিবাবুও ফোন করে সোহিনীর খবর নিয়েছেন। তিনি নিজেই এতবার সোহিনীকে এখানে পাঠাবার জন্য বারবার দোষারোপ করতে লাগলেন, তখন দুর্জয় সামান্য বিব্রত হয়ে তার স্যারকে চিন্তা করতে বারণ করে দিল। সোহিনীর মাথায় 3টে স্টিচ পড়েছে ঠিকই, কিন্তু সিটি স্ক্যানের রেজাল্ট একদম নর্মাল। সোহিনী আগের চেয়ে এখন একটু ভালো আছে। তাকে স্পেশাল কেয়ার দেওয়া হচ্ছে শুনে নীলাদ্রিবাবু একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে ফোনটা রেখেছিলেন। তবে এত কিছুর মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার দুর্জয় জানতে পেরেছে। সকালে কলকাতা থেকে ওর কলিগ সৌরভ ফোন করেছিল।
প্রথমে বেশ কিছুক্ষণ সোহিনীর ব্যাপারটা নিয়ে কথা হওয়ার পরে সে আসল কথাটা পারল। দুর্জয়ের অনুমানই সত্যি। বাসব দত্তের বাড়িতে বাতিল গুমধরের মেঝেটা খোঁড়াখুঁড়ি করে একটা শুকিয়ে যাওয়া হিউম্যান স্কেলেটন উদ্ধার করেছে পুলিশ। ফরেনসিক টিমের বক্তব্য, কঙ্কালের পোশাকের সাথে লেগে থাকা পোশাক আর বাসববাবুর পোশাক থেকে পাওয়া ডিএনএ ম্যাচ করে গেছে। নরকঙ্কালটাকে আরও পরীক্ষা করার জন্য তারা সেটা ল্যাবে নিয়ে গেছে। সবটা শুনে দুর্জয় বুঝতে পারল তাহলে প্রভাত চক্রবর্তী হয়তো সত্যি কথাই বলেছিলেন। এটা তার কূটনৈতিক ভাই বিশাল দত্তেরই কীর্তি। প্রভাত চক্রবর্তীর ব্যাপারে আরও কিছু জানার আশায় দুর্জয় প্রশ্ন করতেই সৌরভ জানালো সে নিজে ইনভেস্টিগেট করে ভদ্রলোকের সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পেরেছে। যে সময়ের এক্সপিডিশনে সেই মহাভারতের আমলের শঙ্খটা পাওয়ার কথা উনি বলেছিলেন, ওই সময়ের সমস্ত পুলিশ রেকর্ড রাতভর সার্চ করে সৌরভ জানতে পেরেছে যে সেই সময় উত্তরপ্রদেশের সাম্ভালা গ্রামের খনন কার্যের ফলে উঠে আসা প্রাচীন জিনিসগুলোর কাহিনীটা সত্যি। কিন্তু প্রভাতবাবু ওখানে আর্কিওলজিস্ট হিসেবে যাননি, গিয়েছিলেন ডক্টর স্টিভ উইলসনের সহকারী হিসেবে। উনি আমেরিকার একজন বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ। কলকাতাবাসী হাইস্কুলের ইতিহাস শিক্ষক হিসেবে কিভাবে সেই বিদেশি ভদ্রলোকের সহকারী পদ পেলেন সে খবর অবশ্য জানা যায়নি। উত্তরপ্রদেশ পুলিশের এক অফিসারের সাথে কথা বলে এটা জানতে পেরেছে সৌরভ যে পুলিশ কমপ্লেইনে ডক্টর উইলসন বলেছিলেন যে ওই মহাভারতের আমলের শঙ্খটা উনিই প্রথম খুঁজে বার করেছিলেন। সেটা নিয়ে আরও পরীক্ষা নিরীক্ষা চালাবেন বলে পারমিশন করিয়ে তিনি সেটা নিজের কাছে রেখেছেন। পরে নাকি ছলে বলে কৌশলে শঙ্খটা উইলসন সাহেবের থেকে হাতিয়ে নেন প্রভাত চক্রবর্তী। তারপর সেটা নিয়ে পালিয়ে আসেন নিজের দেশে। এরপর তার কাছ থেকে সেই শঙ্খটাও হারিয়ে যায়। উইলসন সাহেব যতদিনে ওনাকে খুঁজে বের করে শঙ্খ চাইতে এসেছিলেন ততদিনে সেই শঙ্খ তার কাছ থেকেও বেহাত হয়ে গিয়েছিল। সবটা শুনে দুর্জয় বুঝল আংশিক মিথ্যে বললেও বাকি ঘটনাগুলো হয়তো প্রভাতবাবু সত্যিই বলেছিলেন। দুর্জয় জিজ্ঞেস করেছিল প্রভাতবাবুর স্ত্রীর মার্ডার আর ছেলে চুরির কেসটা সঠিক কিনা। সৌরভ জানালো সেটাও সত্যি। পুলিশ কমপ্লেনগুলো ঘাঁটতেই এটা বেরিয়ে এসেছে যে ভদ্রলোক অনেক চেষ্টা করেছিলেন তার ছেলেকে ফিরে পাওয়ার, কিন্তু সেই দুষ্কৃতী আজও ধরা পড়েনি। টাকা হোক, পলিটিক্স হোক বা আইন বিরুদ্ধ পথ, যে কোনো একটা উপায়ে সেই সময় বিনীতা চক্রবর্তীর মার্ডার আর পুলক চক্রবর্তীর কিডন্যাপিংয়ের কেসটা ধামাচাপা পড়ে যায়। এতটা শুনেই দুর্জয় বুঝতে পারল চুরির শঙ্খ বলেই ভদ্রলোক সেটা খোয়া যাওয়ার রিপোর্ট ভদ্রলোক লেখাতে পারেননি। সেই দিক দিয়ে দেখলে বিশাল দত্তকে খুন করার পেছনে অনেকগুলো পোক্ত মোটিভ রয়েছে প্রভাতবাবুর কাছে। হয়তো বেঁচে থাকলে তার কলেজ জীবনের একদা বন্ধু বাসব দত্তকেও তিনি ওই একইভাবে খুন করার চেষ্টা করতেন। দুর্জয় এক মনে কিছু ভাবতে ভাবতে রাত জাগার ক্লান্তিতে বোধহয় একটু ঝিমিয়ে গিয়েছিল। হঠাৎ সোহিনীর কাঁপা কাঁপা গলায় গুড মর্নিং জয়। শুনে ধড়মড়িয়ে উঠে সোজা হয়ে বসে দুর্জয় ভাবল এরই মধ্যে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছিল নাকি। তারপর সোহিনীর বেডের দিকে চোখ যেতেই উত্তেজনায় ওর হৃৎপিণ্ডটা লাফিয়ে আলজিভের কাছে ধাক্কা দিতে লাগলো। সোহিনীর জ্ঞান ফিরেছে। অল্প অল্প হাসি লেগে আছে তার ঠোঁটের কোণায়। সেখানে শুয়ে আধ বোঝা ঢুলু ঢুলু চোখে সে দুর্জয়কে হাতছানি দিয়ে কাছে ডাকছে। দুর্জয় খুশিতে লাফিয়ে উঠে চেয়ারটা টেনে নিয়ে এলো সোহিনীর বেডের কাছে। তারপর ওর হাত দুটো হাতের মুঠোয় নিয়ে বলল, এখন কেমন লাগছে প্রিয়ে? ইউ অলরাইট? সোহিনী একটু হেসে বিছানায় উঠে বসার চেষ্টা করতেই মাথার ব্যথাটা টের পেয়ে যন্ত্রণায় নাক মুখ কুঁচকে একটা শব্দ করে উঠল। দুর্জয় একটু ব্যস্ত হয়ে পড়ল। সোহিনীর দু কাঁধ ধরে আবার বিছানায় শুইয়ে দিয়ে একটু নরম গলায় বলল, উঠতে হবে না, শুয়ে থাকো। মাথায় 3টে সেলাই পড়েছে। আমার অনুপস্থিতিতে খুব গোয়েন্দাগিরি করার শখ জেগেছিল, তাই না? এখন ঠেলা বোঝো। দুর্জয়ের গলায় নরম অনুযোগ শুনে একটু হেসে সোহিনী দুর্বল গলায় থেমে থেমে বলল, আমি এখন ভালো আছি জয়। মাঝে মাঝে মাথাটা একটু, রাঘবটা ঠিক আছে? দুর্জয় সোহিনীর মাথায় চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, সবাই ঠিক আছে। এবার তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো দেখি। এখন কয়েকটা দিন কমপ্লিট রেস্ট নিতে বলেছেন ডক্টর। নীলাদ্রি স্যার আমাকে পই পই করে বলে দিয়েছেন যেন তোমায় সম্পূর্ণ সুস্থ না করে এখান থেকে না ফিরি।
সোহিনী একটু বিষাদ হেসে ভাঙা গলায় বলল, দেখো, আজ আমার অতি কৌতূহলের জন্যই তোমাকে তোমার ইম্পর্ট্যান্ট কাজ ফেলে আমার এখানে বসে থাকতে হচ্ছে। বাট আমি আমি ঠিক আছি জয়, ডোন্ট ওয়ারি। দুর্জয় হাত বাড়িয়ে টেবিলের ওপর রাখা ফলের বাস্কেটটা থেকে একটা আপেল তুলে নিল। তারপর পাশেই পড়ে থাকা একটা ছুরি দিয়ে সেটা ছোট ছোট টুকরো করে কাটতে কাটতে বলল, আমার কাছে তোমার থেকে ইম্পর্টেন্ট কোনো কাজ নেই প্রিয়া। তোমাকে এখন এত সব ভাবতে হবে না, তুমি চুপটি করে রেস্ট নাও এখন। এই আপেলটা কেটে দিচ্ছি, লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নেবে। সোহিনী কিছুক্ষণ বড় বড় চোখে দুর্জয়ের মুখের দিকে তাকিয়ে রইল। তারপর ওর একটা হাত টেনে নিয়ে আদুরে গলায় বলল, শোনো না জয়, আমি তো রাঘবদাকে সঙ্গে নিয়ে গাড়ি করে বেরোলাম। তারপর হলো কি? দুর্জয় আপেলটা কেটে কেটে সোহিনীকে খাওয়াতে খাওয়াতে ওর মুখ থেকে গোটা ঘটনাটা শুনছিল। সোহিনীকে আঘাত করার ঘটনাটা বলার সময় ওর মুখটা এতটাই শুকিয়ে গেল যে অসুস্থ স্ত্রীর মুখের দিকে তাকিয়ে দুর্জয়ের হঠাৎ মায়া হলো। এক নিদারুণ প্রতিশোধ স্পৃহায় তখন ওর গায়ের গরম রক্ত ফুটতে শুরু করেছিল। মানুষ মাত্রই যে পরিস্থিতি ভেদে ষড়রিপুর শিকার হতে হবে এটা দুর্জয়ের অজানা নয়। তাই অনেক কষ্টে চোখ বুজে নিজের মনের হিংস্র ভাবনাগুলোতে লাগাম টানতে লাগলো সে। হঠাৎ কেবিনের দরজা খুলে ব্যস্ত সমস্ত হয়ে ভেতরে ঢুকে এলো দেবরাজ। তারপর সোহিনীর জ্ঞান ফিরেছে দেখে অল্প হাসার চেষ্টা করে জিজ্ঞেস করল, এখন কেমন লাগছে বৌদি? ব্যথা কমেছে একটু? সোহিনী দেবরাজকে দেখে একটু হেসে মাথা দুলিয়ে জানালো যে সে এখন আগের থেকে একটু ভালো আছে। দেবরাজ খুশি হয়ে বলল, বৌদি আপনি একটু রেস্ট নিন, আমি নার্সকে আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি। সে আমাদের খাস লোক, ভয় নেই। কোনো কিছুর দরকার হলে ওকে জানাবেন, আমরা বাইরেই আছি। আর দেবনাথ, আমার সাথে একটু বাইরে আয় তো, কয়েকটা আর্জেন্ট খবর দেওয়ার আছে। দুর্জয় সোহিনীকে শুয়ে থাকতে বলে ওর কপালে একটা চুমু খেল। সোহিনী ফিসফিস করে বলল, রাঘবদাকে কিছু বলো না জয়, রাঘবদার কোনো দোষ নেই। আমি বাজারে ওকে নিয়ে যেতে রাজি হলাম না, রাঘবদা কিন্তু আসতে চেয়েছিল। দুর্জয় সোহিনীর মুখে হাত চাপা দিয়ে ওকে থামিয়ে হেসে বলল, আমি আবার কি বলবো, সে নিজেই কখন থেকে এমন লজ্জা পেয়ে রয়েছে যে আমার চোখে চোখ পর্যন্ত রাখতে পারছে না। তুমি এসব নিয়ে আর ভেবো না তো, এখন রেস্ট করো, আমি বাইরেই আছি। বলে সোহিনীর উতলে ওঠা উদ্বেগকে কিছুটা শান্ত করল দুর্জয়। তারপর দরজা ঠেলে বাইরে বেরিয়ে এলো। দুর্জয় বেরিয়ে আসার সঙ্গে সঙ্গেই একটা অল্প বয়সী নার্স ওকে দেখে হেসে একটা স্যালুট ঠুকল। তারপর দরজা ঠেলে ঢুকে গেল সোহিনীর কেবিনে। হাসপাতালের দোতলার লম্বা বারান্দাটার সীমান্তের একটা কোণে দাঁড়িয়ে চিন্তিত মুখে সিগারেট টানছিল দেবরাজ। দুর্জয় এগিয়ে এসেই সেটা ওর হাত থেকে ছিনিয়ে নিয়েই কয়েকটা লম্বা টান দিয়ে বলল, সোহিনী এখন একটু ভালো আছে ভেবে মনটা বেশ শান্ত হয়ে গেল। কাল থেকে যে টেনশন গেল। যাকে তুই বল, তুই কী খবর এনেছিস? দেবরাজ চারপাশটা ভালো করে দেখতে দেখতে বলল, আমি গেছিলাম কাঁসার বাজারে, অবশ্যই ওয়ারেন্ট নেই। কানাইয়ের দোকানটা ভালো করে পরীক্ষা করে বুঝলাম বামাল সমেত পাখি উধাও হয়ে গেছে ততক্ষণে। তো সেখান থেকেই কানাই হতচ্ছাড়ার কোমরে দড়ি বেঁধে হেড় করে টানতে টানতে নিয়ে গেলাম থানায়। বেজায় বজ্জাত লোক, সে শালা কিচ্ছুরে স্বীকার করলো না। নানা রকমভাবে ভয় দেখিয়েও যখন তাকে ভাঙতে পারলাম না, দিলুম গোটাকায় পুলিশের অদ্দা বসিয়ে। সে বেটা তখনও ছটপট করছিল। তারপর দোকান সার্চ করে গাঁজার বস্তা পেয়েছি। এইসব ভুজুং ভাজুং এভিডেন্স সাজিয়ে কানাইকে মানসিক চাপ দেওয়াতে সে বেটা শেষে কান্নাকাটি করতে করতে সব স্বীকার করে নিল। বিদ্যুতের হাত দিয়ে প্রভাতবাবু টাকা পাঠাতেন। মূর্তির ভিতর করে সেই ঐতিহাসিক শঙ্খটা বিদেশে পাচারের প্ল্যান করা হচ্ছিল। কানাই চাপের মুখে এটাও বলল, খুনের দিন বিকেলেই নাকি গাড়ি এসে বাসব দত্ত নাকি তার কাছ থেকে অনেক টাকা দিয়ে শঙ্খ সমেত মূর্তিটা কিনে নিয়ে গিয়েছিল। আসলে খোঁজ নিয়ে জানলাম বাজারে কানাইয়ের বিস্তর দেনা। অতগুলো টাকা দেখে সেসব দেনা মিটিয়ে মুক্তি পাওয়ার লোভটা নাকি সে সামলাতে পারেনি। সন্ধ্যাবেলায় মদ গিলে যখন কানাই দোকানের ঝাঁপ বন্ধ করে ঘরে ফিরছে, যখন বিদ্যুৎ দত্ত ওরফে পুলক চক্রবর্তী তার রাস্তা আটকে দাঁড়িয়ে একের পর এক কড়া ভাষায় জিজ্ঞাসাবাদ করতে থাকে। শঙ্খ সমেত চৈতন্যের মূর্তিটা যে বিশাল দত্তের হাতে চলে গেছে, আর উনি যে বাসব দত্ত নন, ওনার যমজ ভাই বিশাল দত্ত, সেসব কানাই নাকি মোটেই বুঝতে পারেনি। তো যাই হোক, বিদ্যুতের মাথায় সেসব শুনে খুন চেপে গেল।
রাগের মাথায় নাকি ক্লায়েন্টের কাছে অনেক কথা শুনতে হবে, এসব বলে কানাইকে অনেক শাসিয়ে টাসিয়ে সে নাকি গজগজ করতে করতে সত্যভামা অ্যাপার্টমেন্টের দিকে চলে গেল। কানাই এর বেশি আর কিছু জানতো না। তারপর আজ সকালে যখন দোকান খুলছে তখনই দেখে বিদ্যুৎবাবু ওর জন্য দোকানের বাইরে অপেক্ষা করছে সেই ভোর রাত থেকে। সে মূর্তিটা কি করে পেল এসব জানার আগেই সে তাড়াতাড়ি সেটা কানাইয়ের হাতে ধরিয়ে দিয়ে বলল কিছুক্ষণের জন্য এটা ওর কাছেই রেখে দিতে। আজ বিকেলে নাকি ক্লায়েন্ট মিটিং হওয়ার কথা, সেই মিটিংয়েই এই পৌরাণিক শঙ্খ হাত বদল হয়ে চলে যাবে তার হাতে। তার আগেই সময় সুযোগ বুঝে সে ফিরে এসে সেটা নিয়ে যাবে। এসব বলে সে তৎক্ষণাৎ সেখান থেকে চলে যায়। কানাই সেদিনের পর থেকে সাবধান হয়ে গিয়েছিল, আমরা বোধহয় ওয়ারেন্ট নিয়ে আবার ওর দোকান সার্চ করতে যেতে পারি। এটা ভেবে ও মূর্তিটা এবার আর ভিতরে লুকিয়ে রাখেনি, বাইরের টেবিলের উপরেই সেটা শোভা পাচ্ছিল। 11:15 নাগাদ সোহিনী কানাইয়ের দোকানে পৌঁছয় একটা মূর্তি কেনার জন্য। আর কি আশ্চর্য, দোকানের এতগুলো মূর্তি বাদ দিয়ে সেই শঙ্খ বোঝাই মহাপ্রভুর মূর্তিটাই তার পছন্দ হয়ে গেল। এবার ওরা যখন মূর্তিটা নিয়ে দৌড়াদৌড়ি করছে ঠিক তখনই সেখানে বিদ্যুৎ দত্ত এসে পড়ে। সে কানাইকে বলেছিল সুযোগ বুঝে এসে মূর্তিটা গোপনে নিয়ে যাবে, কিন্তু সে যে এত তাড়াতাড়ি এসে যাবে এটা অবশ্য কানাই ভাবেনি। তো যাই হোক, সেখান থেকে মূর্তিটা নিয়ে যখন বিদ্যুৎ দত্ত ফিরে যাচ্ছে তখন সোহিনী ওকে কোনোভাবে চিনতে পেরে যায়। সে বিদ্যুৎ দত্তের পিছু নেয়, তাকে ফলো করা হচ্ছে বুঝতে পেরে বিদ্যুৎ দত্ত সতর্ক হয়ে যায়। তারপর সুযোগ বুঝে সোহিনীর উপর আক্রমণ করে আর ওকে আহত করে ফেলে রেখে মূর্তিটা নিয়ে পালিয়ে যায়। দুর্জয় সিগারেটে শুকটান দিয়ে সেটা নিচে ফেলে বুটে পিষে নিভিয়ে দিয়ে বলল, এই শেষের অংশটুকু আমি সোহিনীর কাছেও শুনলাম। আমার মনে হয় কানাইয়ের কাছ থেকে মূর্তি হস্তান্তরের কথা শুনে রাগের মাথায় বিশাল দত্তকে খুন করে মূর্তিটা হাতিয়ে নেবার প্ল্যান করে বিদ্যুৎ। তো সেই খবরটা প্রভাতবাবুকে এসে দেয় ঠিকই, কিন্তু উনিও যে মনে মনে তাকে মেরে মূর্তিটা হাতাবার প্ল্যান করছেন এটা সে তার ছেলেকে বললেন না। এবার মজার ব্যাপার হলো, মিস্ত্রি যখন অ্যাপার্টমেন্টের বিশাল দত্তের রুমের বাইরের দরজায় রং করছিল তখন একবার চুপি চুপি প্রভাতবাবু গিয়ে কোনোভাবে ঘরের ভেতর থেকে বিশালবাবুর মাউথ অর্গানটা লুকিয়ে নিয়ে চলে আসেন। এটা উনি অবশ্য রঙের মিস্ত্রির সঙ্গে শার্টও করে থাকতে পারেন, তবে সেসব প্রমাণ সাপেক্ষ। আমার অনুমানটুকু আমি তোকে বলছি, শোন। বাদ্যযন্ত্রটা লুকিয়ে নিয়ে আসার পর ভদ্রলোক সেটার মধ্যে কোনোভাবে ওই গুঁড়ো বিষাক্ত পদার্থটা মিশিয়ে দেন। তারপর সন্ধ্যার সময় তিনি দ্বিতীয়বার বিশালবাবুর ঘরে যান দেখা করতে। আদতে দেখা করতে নয়, উনি গিয়েছিলেন এক ঢিলে দুই পাখি মারতে। এক, বিষাক্ত গুঁড়ো মাখা মাউথ অর্গানটা যথাস্থানে রেখে আসা, আর দুই, বিদ্যুৎ ওরফে পুলক চক্রবর্তীর মুখ থেকে শোনা খবরটা যাচাই করে নেওয়া যে ভদ্রলোক সত্যি শঙ্খ বোঝাই শ্রী চৈতন্যের মূর্তিটা কিনে নিয়ে এসেছেন কিনা। তারপর যখন মূর্তিটা দেখে তার সন্দেহ মিটল তখন তিনি নিশ্চিন্ত হয়ে প্রসন্ন মুখে আবার বৃদ্ধাশ্রমে ফেরার পথ ধরেন। তিনি জানতেন রাম সিং এই সময় গেটে বসে থাকে, রাতের বেলায় সে গাঁজার নেশায় ঢুলতে থাকে। এখন বিশালবাবুকে মেরে ভারী মূর্তিটা বগল দাবা করে নিয়ে আসাটা তার মতো অসুস্থ বৃদ্ধ মানুষের পক্ষে মোটেই সহজ কাজ নয়। উনি জানতেন রোজ রাতে অভ্যাসবশত দাদার ভেগটা ধরে রাখতে বিশালবাবুকে ঠিক ভুল যা হোক মাউথ অর্গানটা একবার বাজাতেই হতো, আর তিনি সেটা বাজাতে গিয়েই ফুসফুসে ওই বিষাক্ত গুঁড়ো ঢোকার পর মৃত্যুর কোলে ঢলে পড়বেন। এটা নিয়ে কিন্তু উনি শিওর ছিলেন। বরং রাতে নেশারু রাম সিংয়ের দৃষ্টি এড়িয়ে মৃত বিশাল দত্তের ঘর থেকে মূর্তিটা নিয়ে আসাটা সোজা, আর হলেও তাই। সবকিছুই প্রভাতবাবুর প্ল্যান মতোই এগোচ্ছিল, কিন্তু বিদ্যুৎবাবু মাঝখান থেকে এসে একটা গন্ডগোল বাঁধিয়ে বসলেন। তার প্রাণেও এটা একটা ভয় ছিল যে বাবা যদি তার আগে মূর্তিটা ভেঙে শঙ্খটা পেয়ে যায় তবে তিনি সেটা বিদ্যুৎকে দিতে অস্বীকার করতে পারেন। তাই বিদ্যুৎ আর রিস্ক নেয়নি। সে বাপের থেকেও অনেক বেশি ধুরন্ধর ভাবে নিজেকে। রাতের অন্ধকারে লুকিয়ে এসে প্রভাতবাবুর বিষ বানে মৃত বিশাল দত্তের আতশোয়া দেহটা দেখে ভাবল উনি দেওয়ালে ঠেস দিয়ে ঘুমোচ্ছেন। উনি যে ঘণ্টাখানেক আগেই গত হয়েছেন, আচ্ছা অন্ধকারে হয়তো এসব বিদ্যুৎবাবু বুঝতে পারলেন না। তিনি আবার মরার বুকে ছোড়ার ঘা মেরে মূর্তিটা হাতিয়ে নিয়ে রামসিংকে আহত করে মূর্তিটা নিয়ে ভেগে গেলেন। আর ঘাপটি মেরে কানাইয়ের দোকানের পেছনে অপেক্ষা করতে লাগলেন বাবু মশাই। এবার ব্যাপারটা আমার কাছে অনেকটা ক্লিয়ার, কিন্তু একটা ব্যাপার আমার মাথায় ঢুকছে না। প্রভাতবাবু ওই মারাত্মক বিষটা পেলেন কোথায়? দেবরাজ এতক্ষণ হাঁ করে দুর্জয়ের কথাগুলো বড় বড় চোখে গিলছিল। এবার একটু চিন্তা করে বলল, এখন তো
ফরেনসিক যতক্ষণ না সেটা আর ফিঙ্গারপ্রিন্টের অ্যানালিসিস করে পাঠাচ্ছে, ততক্ষণ তো আমরা কোনো প্রমাণ ছাড়া ভদ্রলোককে অ্যারেস্ট করতে পারবো না। দেবরাজের কথা শেষ হওয়ার আগেই দুর্জয়ের পেছন থেকে হঠাৎ রাঘব একটা গলা খাঁকরানি দিয়ে বলে উঠল, প্রভাত চক্রবর্তী কোথা থেকে সেই বিষ পেলেন সেটা আমি বোধহয় খুঁজে বের করে ফেলেছি স্যার। দুর্জয় খেয়ালই করেনি কখন রাঘব চুপি চুপি এসে ছায়ার মতো দাঁড়িয়ে এতক্ষণ ধরে ওদের কথা শুনছিল। সে এবারে একটু চমকে উঠে রাঘবের দিকে ফিরে বলল, কোথায় পেয়েছিলেন তুমি জানো? রাঘব একটু মাথা চুলকে বলল, কাল দেবরাজ স্যারের মুখে সবটা শুনেছিলাম। আমি এতক্ষণ নিচে ঘোরাঘুরি করছিলাম, যদি কোনো তথ্য জানতে পারি। নবদ্বীপের নানান মন্দিরের বিষয়ে কথা বলতে বলতে স্যার এক নার্সের সঙ্গে বেশ ভাব জমিয়ে ফেললাম। কি মনে হলো কথায় কথায় তাকে প্রভাত চক্রবর্তীর কথা জিজ্ঞেস করলাম। মেয়েটি যা বলল শুনে তো আমি একেবারে তাজ্জব হয়ে গেলাম স্যার। সপ্তাহখানেক আগে প্রভাত চক্রবর্তী নামে এক ভদ্রলোক এখানে বুকে ব্যথা নিয়ে ভর্তি হয়েছিলেন। গ্রাউন্ড ফ্লোর 13 নম্বর রুম। কোইন্সিডেন্টালি জানতে পারলাম মামনি মানে ওই নার্সটি নাকি প্রভাত বাবুদেরই কেবিনের দায়িত্বে ছিল। সরকারি হাসপাতালের এই ওয়ার্ডটা স্যার ওই বৃদ্ধাশ্রম থেকে যত অসুস্থ বৃদ্ধ বৃদ্ধারা আসেন তাদের জন্যই বুক করা। তো অবাক করার মতো বিষয় স্যার যে ভদ্রলোক দিন 7-8 পর যেদিন সুস্থ হয়ে আবার বৃদ্ধাশ্রমে ফিরলেন, সেদিন এই হাসপাতাল থেকেই একটা সদ্য আনা স্ট্রিকনিন পাউডারের বোতল উধাও হয়ে যায়। মামনির ধারণা সেটা ওই প্রভাত বাবুই হয়তো ভুল করে নিজের সঙ্গে নিয়ে চলে গিয়েছেন। আর এমন অদ্ভুত ঘটনা ওর নার্স জীবনে প্রথম ঘটেছে বলেই ও এটাকে মনে রেখে দিয়েছে স্যার। দুর্জয় খুশি খুশি মুখে রাঘবের পিঠ চাপড়ে দিয়ে বলল, বাহ, বেডে ইনভেস্টিগেট করেছো তো রাঘব। তাই তো ভাবি ওই গুঁড়ো বুড়োর কাছে এলো কিভাবে। কি যেন একটা মনে মনে ভাবতে ভাবতে দুর্জয় বলল, ভুল করে নয় রাঘব, ভুল করে নয়। এটা একটা মাস্টার প্ল্যানেরই সামান্য অভিনয়ের টুকরো রাঘব। আমার তো মনে হচ্ছে, আই এম প্রিটি শিওর অ্যাবাউট দিস। বিশালবাবু যে এই অ্যাপার্টমেন্টে এসে উঠবেন, এই তথ্যটা অনেক আগেই প্রভাতবাবু পেয়েছিলেন বিদ্যুতের কাছ থেকে। আর তখন থেকেই তিনি তাকে সরিয়ে দেওয়ার প্ল্যান করেছিলেন। বুকের ব্যথায় হাসপাতালে ভর্তি হওয়াটা একটা সম্পূর্ণ নাটক ছিল রে দেবরাজ। আমরা কেউ ব্যাপারটায় পাত্তাই দিই। প্রভাতবাবুর আসল উদ্দেশ্যই ছিল এই স্ট্রিকনিন পাউডারের বোতলটা হাত করা। এটা নিশ্চয়ই প্রথমবার নয় যে তিনি এখানে ভর্তি হলেন। আর রাঘববাবু একটু আগেই বলল ওই কেবিনটা বৃদ্ধাশ্রমের লোকেদের জন্য রিজার্ভড। তার মানে আগে কোনো এক সময় এই বৃদ্ধাশ্রমে থাকাকালীনই সেই স্ট্রিকনিন গুঁড়ো খোঁজ পান এবং সম্ভবত ওই মামনি নামের মেয়েটির থেকেই এই অদ্ভুত বিষের গুণাগুণের কথা জানতে পেরেছেন। দ্বিতীয়বার তিনি বুকের ব্যথার নাটক করে এখানে ভর্তি হতে এসেছিলেন শুধুমাত্র ওই স্ট্রিকনিনের বোতলটা চুরি করে নিয়ে যেতে, যাতে সুযোগ বুঝে তিনি সেটা বিশালবাবুর উপর প্রয়োগ করে প্রতিশোধ আর শঙ্খ দুটোরই জ্বালা নিবারণ করতে পারেন। ব্রিলিয়েন্ট। দেবরাজ ফস করে জিজ্ঞেস করল, আচ্ছা, এই স্ট্রিকনিন গুঁড়োর ব্যাপারটা কি? দুর্জয় হেসে বলল, 60 থেকে 100 মিলিগ্রাম স্ট্রিকনিন মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে। সাধারণত এই গুঁড়ো মানুষের দেহে প্রবেশ করার পর হয়তো ঘন্টা দুয়েক সে বেঁচে থাকতে পারে। এখানে প্রভাতবাবু কায়দা করে অনেক বেশি ডোজের গুঁড়ো মিশিয়ে দিয়েছিলেন। সেই জন্যই আস্তে আস্তে মাউথ অর্গানটা বাজাতে বাজাতেই ভদ্রলোক খুব অল্প সময়ের মধ্যেই মৃত্যুকে ফেস করেন। প্রভাতবাবু জানতেন এই জিনিস লাইসেন্স ছাড়া রাস্তার কোনো ড্রাগ হাউস থেকে তিনি সংগ্রহ করতে পারবেন না। কাজেই সেটা হাত আনোর জন্য তাকে হাসপাতালের সংগ্রহের দিকেই হাত বাড়াতে হলো। বাপরে, কি সাংঘাতিক ঠান্ডা মাথার খুনি লোকটা! এতক্ষণে হয়তো, অথচ এমন একটা অবস্থায় ফেঁসে গেলাম, এই রিপোর্টগুলো হাতে না পেলে তো আর। দুর্জয় প্রসঙ্গটা বদলে ফেলে বলল, রিপোর্টে যাই আসুক না কেন, খুনের পদ্ধতিটা নিয়ে আমি ড্যাম শিওর। আর যাই হোক, তখন কানাইকে জেরা করার কথা বলতে বলতে তুই বারবার এক ক্লায়েন্টের কথা বলছিলি। জানতে পেরেছিস কিছু কে এই ক্লায়েন্ট? দেবরাজ মিটিমিটি করে হেসে বলল, পেরেছি, প্যাট্রিক ডিসুজা, ব্যাঙ্গালোরের টপ একজন অ্যান্টিক ডিলার। ভদ্রলোক নাকি শঙ্খটার জন্য প্রায় লাখ খানেক কি কোটি টাকা দিতেও রাজি আছেন। যদিও আমার কাজিনই এসব খবর দিল, ভেরিফাইটা করলাম কানাইয়ের ঘটনার সাথে মিলিয়ে। দুর্জয় চোখ বড় বড় করে বলল, বলিস কি?
আমার অবশ্য যখন বিশাল দত্তের ঘর থেকে এই নাম লেখা কাগজটা খুঁজে পাই তখন একটা খটকা লেগেছিল বটে, কিন্তু সেই একই নাম ঠিকানা লেখা আরেকটা কাগজ যখন প্রভাতবাবুর ঘর থেকে পেলাম তখনই আমার সন্দেহটা দৃঢ় হলো। কিন্তু একটা ব্যাপার, বিশাল দত্ত অনেকটা সময় সিঙ্গাপুরে কাটিয়েছেন, তার পক্ষে কিন্তু ডিসুজার সঙ্গে ডিল করাটা পসিবল। কিন্তু প্রভাতবাবু কিভাবে ভদ্রলোকের খোঁজ পেলেন? আমার মনে হয় এই নারায়ণের শঙ্খ ভদ্রলোকের হাতে মোটা টাকা পাচার করে দেওয়ার খেলায় অংশ নিয়েছিল এই তিনজন, বিশাল দত্ত, প্রভাত চক্রবর্তী আর বিদ্যুৎ দত্ত ওরফে পুলক চক্রবর্তী। তিনজনের মধ্যে যে আগে শঙ্খটা তুলে দিতে পারবে তার সঙ্গে ডিল পাকা করবেন এই ডিসুজার সাহেব। দেবরাজ খুশি হয়ে বলল, চমৎকার অ্যানালিসিস। এখন তো তাহলে শুধু বিকেলের অপেক্ষা। আমি একটু আগে ইন্টারন্যাশনাল ফ্লাইটের অফিসে ফোন করেছিলাম। ওরা বলল আজ সকালের সিঙ্গাপুর থেকে কলকাতা আসার একটা ফ্লাইটের ডিটেলস চেক করে পি ডিসুজা নামে এক ভদ্রলোকের নাম প্যাসেঞ্জার লিস্টে খুঁজে পেয়েছে ওরা। ব্যাস, ওগো এবার পালাবে কোথায়? একবার আসুক শুধু। দুর্জয় উচ্ছ্বসিত গলায় বলল, বাহ, দারুণ কাজ করেছিস দেবরাজ। তা মিটিংটা কোথায় হচ্ছে, কানে কিছু বলেছে? দেবরাজ মুখে কিছু না বলে সেই মিটিমিটে হাসিটা ঠোঁটে ঝুলিয়ে রেখে একটা কাগজ দুর্জয়ের দিকে এগিয়ে দিল। ভাঁজ খুলে চোখের সামনে এনে সেটা পড়ে বলল, এটা তো নবদ্বীপ ধামের কিছু দূরের একটা গলির ঠিকানা রয়েছে যতদূর বুঝলাম। ওখানেই কি তবে? দেবরাজ কাগজটা ফিরিয়ে নিয়ে পকেটে ধোকাতে ধোকাতে বলল, ঠিক কি ভুল ঠিকানা সেটা বিকেলের আগে ভেরিফাই করার আর কোনো উপায় নেই। এর বেশি কানাই আর কিছুই জানেন। রাঘবও দুর্জয়ের পাশ থেকে ঝুঁকে কাগজের ঠিকানাটা দেখছিল। এবার এসে বলে উঠল, কিন্তু স্যার, আমি কালকে এক ট্রাফিক পুলিশের কাছে শুনলাম যে নবদ্বীপ ধামের ওই ঠিকানায় যাওয়ার রাস্তায় নাকি কাজ চলছে। সো ওই দিক দিয়ে বড় গাড়ি নিয়ে যেতে গেলে ওরা কিন্তু আটকে দেবে স্যার। দেবরাজ মুখ তুলে রাঘবের দিকে তাকিয়ে কিছু একটা বলতে যাচ্ছিল। হঠাৎ ওর পকেটের মোবাইল ফোনটা বেজে উঠতেই ও আরও একটু দূরে হেঁটে গিয়ে তারপর সেটা রিসিভ করে কানে লাগিয়ে কার সাথে যেন উত্তেজিত স্বরে কথা বলতে লাগলো। রাগি রাগি মুখ নিয়ে একজন নার্স হাসপাতাল চত্বরে জোরে জোরে কথা বলতে বারণ করার জন্য চোখ দুটো বড় বড় করে দেবরাজের দিকে তাকিয়ে মাথা দোলালো। সেটা এখান থেকেও বেশ স্পষ্ট বুঝতে পারল দুর্জয়। কিছুক্ষণ পরে ফ্যাকাশে মুখে ফিরে এসে দেবরাজ এক রাশ উদ্বেগ গলায় ফুটিয়ে বলল, একটা বড় সড়ো ব্লান্ডার হয়ে গেছে। সত্যভামা অ্যাপার্টমেন্টের বৃদ্ধাশ্রম থেকে প্রভাত চক্রবর্তী পালিয়েছেন। দুর্জয় চমকে উঠে প্রায় আর্তনাদ করে উঠে বলল, হোয়াট? কিভাবে? তুই পুলিশ মোতায়েন করিসনি বৃদ্ধাশ্রমে? দেবরাজ হতাশ গলায় বিরক্তি ফুটিয়ে বলল, করেছিলাম রে দেবনাথ, করেছিলাম। তারা সারাক্ষণ প্রভাতবাবুকে চোখে চোখে রেখেছিল। আজ সকাল থেকে ওই ঘরে কমলবাবু উপস্থিত ছিলেন। স্কাউন্ড্রেলগুলো একবার মাঝে কমলবাবুকে পাহারায় রেখে নিচে চা সিগারেট খেতে গিয়েছিল। ওইটুকু সময়ের মধ্যেই সুযোগের সৎ ব্যবহার করেছে বুড়ো। কমলবাবুর গাড়ে একটা রদ্দা কষিয়ে তাকে অজ্ঞান করে বৃদ্ধাশ্রমের পেছনের পুকুর ঘাটের দিক থেকে পালিয়েছেন। কত উঁচু পাঁচিলটা টপকালেন কি করে কে জানে। বাইরে ওনার জন্য নাকি বেশ কিছুক্ষণ ধরেই একটা নীল অ্যাম্বাসেডর অপেক্ষা করছিল। প্রভাতবাবু পাঁচিল থেকে নামতেই গাড়িটা তাকে উঠিয়ে নিয়ে তীব্র বেগে হর্ন দিতে বেরিয়ে গেল। আমাদের আহাম্মকগুলো যতক্ষণে ব্যাপারটা টের পেয়েছে ততক্ষণে উনি পগার পার। এখন কি হবে রে দেবনাথ? হায়ার অথরিটিকে এখন কি জবাব দেবো এর? এইভাবে ফেঁসে যাব সেটা একটু আগেও বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা, তোর কি মনে হয় ভদ্রলোক এই ঠিকানাতেই গেছেন দেবনাথ? দুর্জয় চুপচাপ মাথার মধ্যে কি একটা ঘটনা যেন বারবার সাজানোর চেষ্টা করছিল। দেবরাজ থামতেই ওর প্রশ্নের কোনো জবাব না দিয়ে নিজের মনেই বিড়বিড় করে বলতে লাগলো, নীল অ্যাম্বাসেডর? তার মানে দত্তবাড়ির ড্রাইভারটিকেও মোটা টাকার লোভ দেখিয়ে হাত করেছেন প্রভাতবাবু। তারপরই হঠাৎ এবার সে একটু চঞ্চল হয়ে উঠে হাতঘড়িটা দেখে মনে মনে কি একটা হিসেব করে বলল, দেবরাজ, টোটাল কজন যাচ্ছে অপারেশনে? দেবরাজ চিন্তিত মুখে বলল, আপাতত 12 জনের একটা পুলিশ ফোর্স রেডি করেছি, কিন্তু এই খবরটা শুনে এখন মনে হচ্ছে টিমে আরো লোক বাড়াতে হবে। দুর্জয় দেবরাজের কথার উপরেই বলে উঠল, টিম ক্যান্সেল করে দে। এখন বেরোলে ঘণ্টাখানেকের মধ্যেই আমরা নবদ্বীপ ধামের এই ঠিকানায় পৌঁছে যাব। আমার মনে হয় না ওদের সঙ্গে বেশি লোকবল বা অস্ত্রশস্ত্র থাকবে।
আমি, তুই আর তোর টিম থেকে পোটেনশিয়াল যে কোনো 3 জন পুলিশ অফিসারকে বেছে নে। আমরা টোটাল 5 জনের টিম নিয়ে অপারেশনে যাব রাইট নাও। দুর্জয়ের কথা শুনে দেবরাজ আকাশ থেকে পড়ল। তারপর মুখটা হাঁ করে বলল, 5 জনের টিম? তুই কি পাগল হলি নাকি দেবনাথ? ওরা যা সাংঘাতিক লোক। আর তাছাড়া তুই যাবি মানে? তোকে সাথে নিয়ে গেলে এখানে বৌদির কাছে কে থাকবে? না 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 না, আমি হতে দেব না। তুই কিছু ভাবিস না, আজ রাতের মধ্যেই বামাল সমেত আসামিকে গ্রেপ্তার করার দায়িত্ব আমার। এটুকু ভরসা অন্তত আমার উপর রাখ দেবনাথ, প্লিজ প্লিজ। দুর্জয় দেবরাজের কাঁধে হাত রেখে শান্ত গলায় বলল, তা হয় না দেবরাজ, আই ট্রাস্ট ইউ, বাট এই কেসটা বেসিক্যালি আমার। আর তাছাড়া একবার ঠান্ডা মাথায় ভেবে দেখ, এই শঙ্খর জন্য কতগুলো খুন হয়ে গেল। আমি এতক্ষণ ভাবছিলাম খেলাটা 3 জনের মধ্যে হচ্ছিল, আসলে কম্পিটিশনটা ছিল দত্ত ভার্সেস চক্রবর্তীর মাঝে। আর প্রভাতবাবুর ছেলে ছিল তার দাবার ঘুঁটির একটা চাল মাত্র। তাকে ইউজ করেই চুরি করা শঙ্খটা হাতিয়ে সেটা ডিসুজার কাছে বেচে মোটা টাকা কামানোর ধান্দায় আছেন উনি। একবার ভেবে দেখ, এই সময় শঙ্খের অধিকার নিয়ে বাপ ছেলের মধ্যে একটা গন্ডগোল বেঁধে যায়, তাহলে কিন্তু আরেকটা খুন হয়ে যাওয়া অসম্ভব নয় দেবরাজ। আমাদের উচিত এখনই গিয়ে ওদের মিটিংয়ের প্ল্যানটা বানচাল করে দিয়ে খুনোখুনি আটকে মানুষগুলোকে অ্যারেস্ট করে নিয়ে আসা। একটা যখন স্ট্রং লিড পেয়েছি, এত সহজে সেটা হাতছাড়া করার পাত্র কিন্তু এই দুর্জয় দেবনাথ নয়। দুর্জয়ের জেদ দেখে আমতা আমতা করে দেবরাজ বলল, সে তো বুঝলাম, কিন্তু বৌদিকে এভাবে একা ফেলে। 1 মিনিট। বলে দুর্জয় রাঘবের কোনোই ধরে কথা বলার জন্য একটু আড়ালে নিয়ে গেল। দেবরাজ ততক্ষণে মোবাইলটা বার করে কাউকে একটা ফোন করে কিছু গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন দিতে লেগেছে। দুর্জয় চারিদিকটা ভালো করে দেখে নিয়ে চুপি চুপি রাঘবকে বলল, রাঘব, তোমার সঙ্গে যে লোকাল রিভলভারটা থাকে ওটা আমায় কিছুক্ষণের জন্য ধার দাও তো। কিন্তু স্যার। কোনো কিন্তু নয় রাঘব, আমার সার্ভিস রিভলভারটা হাসপাতালে আসছি বলে সঙ্গে আনিনি। এখন মায়াপুরি ধামে গিয়ে সেটা আনতে গেলে অনেকটা লেট হয়ে যাবে, আমাদের হাতে খুব বেশি সময় নেই। হ্যাঁ স্যার, সেটা বুঝতে পেরেছি, কিন্তু স্যার আপনি চলে গেলে এখানে সোহিনী ম্যাডামের কাছে কে থাকবে? কেন, তুমি পারবে না রাঘব? আমার অনুপস্থিতিতে সোহিনীকে কয়েক ঘন্টার জন্য একটু দেখে রাখতে পারবে না? দুর্জয়ের কথা শুনে রাঘবের চোখে জল চলে এলো। এটাও কি শুনল? কাল সকালের ওই বৃষ্টি ঘটনাটার পরও যে তার স্যার আবার তার উপর ভরসা করে সোহিনী ম্যাডামের দায়িত্ব তার হাতে দিয়ে যাবেন, এই প্রস্তাবটার কথা রাঘব কল্পনাই করেনি। ওর মনটা হঠাৎ দুর্জয়ের প্রতি একটা আন্তরিক কৃতজ্ঞতায় ভরে উঠল। রাঘব কোমরের পেছন থেকে সাবধানে লোকাল রিভলভারটা দুর্জয়ের দিকে বাড়িয়ে ধরে দৃঢ় গলায় বলল, পারবো স্যার, এবার আর আপনাকে কোনো অভিযোগের সুযোগই দেব না। ম্যাডামকে আমি চোখে চোখে দেখে রাখবো স্যার, এক চুলও এখান থেকে নড়বো না। আপনি স্যার নিশ্চিন্তে অপারেশনে যান। অল দ্য বেস্ট স্যার। থ্যাংক ইউ রাঘব। বলে দুর্জয় এগিয়ে এসে দেবরাজকে বলল, সমাধান হয়ে গেছে। রাঘব এখানে সোহিনীর সঙ্গে থাকবে, তুই টোটাল 5 জনের টিমটা রেডি কর। এসব অ্যাকশন নিতে হবে, বেশি লোক আমার পছন্দ নয়, কাজের প্ল্যানিংয়ে গন্ডগোল হয়ে যায়। কিন্তু স্যার আপনারা যাবেন কোন পথে? রোড পথ ব্যবহার করতে পারবেন বলে তো মনে হচ্ছে না। তার দরকার হবে না। উত্তর দিল দেবরাজ নিজেই। এখান থেকে জেটি হয়ে নৌকা পেরিয়ে জলপথে আমরা ঠিকানাটায় গিয়ে পৌঁছতে পারবো বলেই আমার ধারণা। এক্সেলেন্ট। বলে উত্তেজনায় দেবরাজের পিঠটা একবার সজোরে চাপড়ে দিল দুর্জয়। তারপর রাঘবের দেওয়া রিভলভারটা কোমরে জামার পেছনে গুঁজতে গুঁজতে সিঁড়ির দিকে এগিয়ে গেল কলকাতা পুলিশের হোমিসাইড ডিপার্টমেন্টের বাঘা ডিটেকটিভ দুর্জয় দেবনাথ। নবদ্বীপ ধামে যাওয়ার রাস্তাটায় ব্লক থাকার কারণে দুর্জয়দের অনেকটা পথ ঘুরে কৃষ্ণনগর থেকে ঘাটে যাওয়ার বন্দোবস্ত করতে হলো। ঘাটের কাছেই অপেক্ষা করছিল নবদ্বীপ পুলিশের 3 জন বিশিষ্ট অফিসার, গোবিন্দ প্রামাণিক, নিতাই দাস আর ললিত সামন্ত। তারা প্রত্যেকেই সশস্ত্র। সাদা পোশাকে তাদের দেখতে পেয়ে ঘাটের কাছে জিপটা রেখে ওদের দিকে এগিয়ে গেল দেবরাজ আর দুর্জয়। রাস্তা বন্ধ থাকার কারণে এই ঘাট পার হয়েই সমস্ত মানুষজন যাতায়াত করছে, তাই এই যানজট কাটিয়ে ঘাটে পৌঁছতে পৌঁছতে দুর্জয়দের প্রায় 1:30 বেজে গেল। বেলা যত বেড়ে চলেছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ওর উদ্বেগ। কানাই যে ঠিকানাটা দিয়েছে সেখানে পৌঁছতে হলে এখন আর এই জলপথ ছাড়া উপায় নেই। ওরা সেখানে পৌঁছতেই বাকি 3 অফিসারের সঙ্গে দুর্জয়ের আলাপ করিয়ে দিল দেবরাজ।
ওরা তো নিজেদের টিমে দুর্জয়ের মতো কলকাতার হোমিসাইড ডিপার্টমেন্টের একজন ক্ষুরোধার ডিটেকটিভকে সঙ্গে পেয়ে মনে মনে নিজেদের ধন্য মনে করতে লাগলো। নিতাই তো গদগদ হয়ে বলেই ফেলল খবরের কাগজ পড়ে ও দুর্জয়ের কীর্তিকলাপের কথা ওর ছোট মেয়েকে আর বউকে শুনিয়েছে অনেকবার। ওরা দুজনেই দুর্জয়ের খুব বড় ফ্যান। গত বছর কলকাতার যে সাইকো কিলারের কেসটা সলভ করেছিল দুর্জয়, তার জন্য গোটা ডিপার্টমেন্ট দুর্জয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল। গোবিন্দ আর ললিত দুর্জয়কে নিজেদের সঙ্গে পেয়ে বেশ খুশি হল। এরপর ঘাট থেকে টিকিট কাটা হলো। তারপর 5 জনের এই টিমটা জেটি পার হয়ে সোজা এসে উঠল নৌকোতে। যাতায়াতের একমাত্র এই পথটা খোলা আছে বলেই বোধহয় আজ নৌকা পথে এতটা বেশি লোক সমাগম হয়েছে। নৌকোটা ছাড়তে বেশ খানিকটা দেরি করছিল বলে মনে মনে যেন একটু অস্থির হয়ে উঠছিল দুর্জয়। কে জানে আদেও কানাই তাদের ঠিক অ্যাড্রেস দিয়েছে তো? প্রভাতবাবুও কি তবে এই অ্যাড্রেসেই গেছেন? শঙ্খ সমেত মূর্তিটা এখন কার কাছে আছে? প্যাট্রিক ডিসোজা কি নিজেই সশরীরে আসবেন, নাকি ডিল করার জন্য লোক পাঠাবেন? এইসব প্রশ্নের নিরন্তর ঢেউগুলো বারবার দুর্জয়ের মাথায় আছড়ে পড়তে লাগল। কিছুক্ষণ পর ইঞ্জিন চালিত নৌকোটা সাধ্যমতো যাত্রী বোঝাই করে ফটফট শব্দ তুলে রওনা দিয়ে দিল ওপারে সেই ঠিকানার উদ্দেশ্যে। সেই নৌকো তখন ভেসে চলেছে ভাগীরথী আর জলঙ্গি নদীর বুক চিরে। তীব্র হাওয়ায় এলোমেলো হয়ে যাচ্ছে দুর্জয়ের মাথার চুল, সাথে ওর নিরবচ্ছিন্ন ভাবনাগুলো। বাকিরা তখন সবাই অবাক চোখে এই নৌকো ভ্রমণের অপূর্ব দৃশ্য দেখতে ব্যস্ত হয়ে পড়েছে। এখানে ভাগীরথী আর জলঙ্গি নদীর জলের আলাদা আলাদা রং চোখে দেখেই পৃথক করা যায়। অপরূপ তার শোভা। দেখলে মনে হয় কোনো এক গুণধর শিল্পী সেই প্রাচীনকালে প্রকৃতির ক্যানভাসে দুটো ভিন্ন ভিন্ন রং দিয়ে এই নদী দুটির রূপরেখা নিপুণ হাতে এঁকে দিয়েছেন। দুর্জয়ের অবশ্য এই মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য দেখার মতো মনের অবস্থা নেই। সে আকাশের দিকে তাকিয়ে এক মনে ভেবে চলেছে প্রভাতবাবুর কথা। কানাইয়ের বলে দেওয়া জায়গাটায় খোঁজাখুঁজি করে পৌঁছতেই অনেকটা দেরি হয়ে গেল। নবদ্বীপ ধামের সমস্ত গলিগুলি যেন একই রকম দেখতে। তাদের মধ্যে থেকে সেই নির্দিষ্ট গলিটা খুঁজে বার করতে এই ভুলভুলাইয়ার মধ্যে বেশ কিছুটা ঘোরাঘুরি করতে হলো ওদের। অবশেষে ললিত জিজ্ঞেস করে করে ঠিকানা মিলিয়ে যখন জায়গাটায় সবাইকে নিয়ে পৌঁছল, ততক্ষণে বেলা গড়িয়ে প্রায় বিকেল হয়ে গেছে। গলিটার মুখে এসেই দেবরাজ চমকে উঠে বলল, বাপরে, এ তো দেখছি একটা খালি কনস্ট্রাকশন প্লট। কোনো কারণে কাজ বন্ধ হয়ে গেছে বলেই হয়তো মিটিং এর জন্য এই জায়গাটা বেঁচেছে ওরা। চারপাশে তাকিয়ে দেখ দেব না, গলির শেষ প্রান্তের ওই আন্ডার কনস্ট্রাকশন ফাঁকা বিল্ডিংটায় ঢুকতে হলে মোটে একটা রাস্তা দিয়ে তোকে আসতে হবে। এছাড়া চারপাশটাই ঝোপ জঙ্গলে ভরা। কিন্তু ওরা গেল কোথায়? এখানে আশেপাশে কাউকেই তো দেখা যাচ্ছে না। এই কানাই আমাদের ভুল ঠিকানা দিল না তো? দুর্জয় ভালো করে চারপাশটা দেখে নিয়ে বলল, মনে হয় না, কারণ ওরকম একটা গোপন জিনিস বাজারে ডিল করার জন্য এর থেকে ভালো জায়গা আর হতে পারে না। চট করে দেখলে কেউ বুঝতেও পারবে না। আজ এখানের কাজ বন্ধ আছে বলেই ওরা ডিসুজাকে ডেকে তাড়াতাড়ি ব্যাপারটা মিটিয়ে নিতে চাইছে, যাতে পুলিশের সন্দেহ না হয়। দেবরাজ একটু ভেবে নিয়ে বলল, তাহলে এখন উপায়? দেখ, আপাতত এটা চেক করা ছাড়া আমাদের হাতে আর দ্বিতীয় কোনো সিগনিফিক্যান্ট লিড নেই। তবে আমার ইনটিউশন বলছে কানাই ভুল ঠিকানা দেয়নি। এটাই সেই মিটিংয়ের জায়গা। এক কাজ করা যাক, ললিত, গোবিন্দ আর নিতাই, তোমরা 3 জন ওই বিল্ডিংটাকে 3 দিক থেকে ঘিরে ফেলো। ঝোপের পেছনে বসে অপেক্ষা করতে থাকো। খুব সন্তর্পণে নজর রাখবে চারিদিকে। সন্দেহজনক কাউকে দেখলে একে অপরকে শীষ দিয়ে সিগন্যাল দেবে। আর হ্যাঁ, খুব জরুরি অবস্থার মধ্যে না পড়লে কাউকে শ্যুট করবে না। বড়জোর তাকে আটকানোর জন্য পায়ে গুলি করা চলতে পারে, কিন্তু মনে রেখো সবাই, প্রভাতবাবু বা বিদ্যুৎ তত্ত্বকে আমাদের জ্যান্ত গ্রেপ্তার করতে হবে। তারপর আদালতের কাজ আদালত করবে। আপাতত আমাদের মিশনের বুল যাই এইটাই। দুর্জয়ের নির্দেশ শুনে 3 জন অফিসারের শরীরেই যেন একটা চনমনে ভাব জেগে উঠল। তারা একে একে কোমর থেকে তাদের সার্ভিস রিভলভারগুলো বার করে নিয়ে রেডি হয়ে নিল। দুর্জয় হাতে হাতে একটা মৃদু তালি দিয়ে বলল, নাও টিম, গেট ইউর পজিশনস। মনে রেখো, কাউকে প্রাণে মারবে না। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস স্যার বলে সমস্বরে চিৎকার করে উঠল টিমের 3 জন নতুন পুলিশ অফিসার। দুর্জয় হাত দেখিয়ে তাদের ডিসমিস করে দিতেই ওরা 3 জন চুপি চুপি
রিভলভার বাগিয়ে এগিয়ে গেল বিল্ডিংটার দিকে। তারপর বাড়িটাকে 3 দিক থেকে ঘিরে নিজেদের পছন্দ মতো জায়গা বুঝে ঘন ঝোপঝাড়ের আড়ালে আত্মগোপন করল। দুর্জয় কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে চারপাশে বেশ একটা সন্দিগ্ধ দৃষ্টি বুলিয়ে দেখে নিল। দেবরাজ বলল, এবার তাহলে আমরা এখন কি করব? আমরা বসবো এইদিকে। ঝোপের পেছনের এই বড় গাছটার আড়ালে লুকিয়ে থাকলে বাড়ির এন্ট্রান্সের দিকটা ভালো করে নজর রাখতে পারবে। ডিসুজা এলে এই পথেই আসবে। আই গেস আপাতত ওয়েট করা ছাড়া আমাদের হাতে আর অন্য কোনো কাজ নেই। আয়, জলদি আয়। কথাটা বলেই দুর্জয় চটপট করে দেবরাজের হাত টেনে ধরে ঝোপের পেছনের একটা বড় গাছের আড়ালে লুকিয়ে পড়ল। তারপর শুরু হলো এক গভীর অপেক্ষার অধ্যায়। ঘড়ির কাঁটা তরতর করে এগিয়ে চলেছে। ঝোপের মধ্যে প্যান প্যান শব্দ করে মশার উৎপাত শুরু হয়েছে। দুর্জয় আর দেবরাজ মুখ বুজে সেসব সহ্য করছিল। রিভলভার দুটো হাতে বাগিয়ে ধরে ওরা একদৃষ্টে চুপচাপ চেয়ে রইল খোয়ায় ঢাকা লম্বা আঁকা বাঁকা পথটার দিকে, যেটার শেষ প্রান্তটা গিয়ে মিশেছে ওই আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের সম্মুখে। একটানা ঝোপের পেছনে দাঁড়িয়ে অপেক্ষা করতে করতে দেবরাজের বোধহয় হালকা একটু ঝিমুনি মতো এসে গিয়েছিল। হঠাৎ পাঁজরে একটা শক্ত খোঁচা খেতেই সে ধর্মরিয়ে চোখ মেলে তাকিয়ে দেখল পাশ থেকে দুর্জয় তাকে খোঁচা মেরে সামনের রাস্তাটার দিকে তাকাতে বলছে। দুর্জয়ের চোখের ইশারা অনুসরণ করে খোয়া বাঁধানো রাস্তাটার দিকে তাকাতেই দেবরাজ যেন এবার একটু চমকে উঠল। কোনো রকম আওয়াজ না করেই ওদের থেকে হাত ছয়েক দূরত্বে এসে দাঁড়িয়েছে একটা নীল অ্যাম্বাসাডার। সেটা থেকে প্রায় নিঃশব্দেই বাইরে বেরিয়ে এলো একটা লোক। তাকে দেখেই চিনতে পারল দুর্জয়, এসেই দত্তবাড়ির পলাতক ড্রাইভার। নবদ্বীপ পুলিশ এখনও এই লোকটাকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে। লোকটা ড্রাইভারের সিট থেকে নেমে এসে পেছনের দরজাটা খুলে দিতেই সেখান থেকে স্যুটেড বুটেড একজন বেশ গোলগাল চেহারার লোক নেমে এলেন। চোখে সোনার জল করা মোটা ফ্রেমের চশমা, কুঁতকুঁতে দুটো চোখ, নাকের নিচে চওড়া একটা গোঁফ, মাথা ভর্তি হালকা সোনালি রঙের ব্যাকব্রাশ করা চুলের বাহার দেখলেই বোঝা যায় লোকটা বিদেশি। দেবরাজ সেদিকে তাকিয়ে ফিসফিস করে বলল, ওই যে এসে গেছে, এই সেই সিঙ্গাপুরের অ্যান্টিক ডিলার প্যাট্রিক ডিসুজা। দুর্জয় বুঝল খোয়া বোঝাই এবড়ো খেবড়ো রাস্তায় নীল অ্যাম্বাসাডারটা ঢুকতে পারবে না বলেই এত আগে গাড়ি থেকে নেমে তাকে হেঁটে ভিতরে যাওয়ার জন্য অনুরোধ করছে সেই ড্রাইভার। ডিসুজা সাহেব বোধহয় এতটা রাস্তা হাঁটতে রাজি হচ্ছিলেন না। মুখে বিরক্তির ছাপ ফুটিয়ে তুলে ইংরেজিতে ড্রাইভারের সাথে তর্ক করতে লাগলেন। দুর্জয় চুপচাপ ওদের লক্ষ্য করছিল আর অপেক্ষা করছিল সঠিক সময়ের। এমন সময় আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের ভেতর থেকে যে লোকটা বেরিয়ে এলো তাকে দেখেই দুর্জয়ের শরীরে রক্ত গরম হয়ে উঠল। বিদ্যুৎ দত্ত ওরফে পুলক চক্রবর্তী, যাকে খুঁজতে সেই কলকাতা থেকে এই নবদ্বীপ ধামে ছুটে আসা। লোকটা হাসি হাসি মুখে এগিয়ে এসে কয়েকটা স্মার্ট ইংরেজি বলে ক্ষিপ্ত ডিসুজা সাহেবকে শান্ত করার চেষ্টা করতে লাগলো। এতক্ষণ পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু এবার বিদ্যুৎ আর ডিসুজাকে হ্যান্ডশেক করতে দেখে নিজেকে আর শান্ত রাখতে পারল না দেবরাজ। অনেকক্ষণ থেকেই সে উসখুস করছিল। এবার দুর্জয়ের অনুমতি ছাড়াই হঠাৎ ঝোপের আড়াল থেকে লাফিয়ে বেরিয়ে এলো দেবরাজ। তার হাতে সেফটি ক্যাচ খোলা উদ্যত রিভলভার। সে সোজা সেটা তাক করে ওদের দিকে ছুটতে শুরু করলো। যতক্ষণে ওরা ব্যাপারটা টের পেল ততক্ষণে দেবরাজ প্রায় অনেকটাই কাছে চলে এসেছে। রিভলভার উঁচিয়ে এসে চিৎকার করে উঠে বলল, বিদ্যুৎ দত্ত, প্যাট্রিক ডিসুজা, তোমাদের খেলা শেষ। হাত মাথার উপর তোলো, কুইক। না 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 না, পালাবার চেষ্টা করো না। পুলিশ কিন্তু চারিদিক থেকে তোমাদের ঘিরে রেখেছে। আমাদের অনেক ঘোল খাইয়েছো বাচাদন, এবার তোমরা পালাবে কোথায়? হ্যান্ডস আপ, আই সে ফার্স্ট। এরকম একটা শান্ত পরিবেশের মধ্যে হঠাৎ বন্দুক বাগিয়ে দেবরাজের এখানে আবির্ভাব বোধ হয় ওরা একেবারেই আশা করেনি। বিদ্যুৎ দত্ত ওরফে পুলক চক্রবর্তীর ব্যাপারটা বুঝতে একটু সময় লেগে গিয়েছিল। এমন অপ্রত্যাশিত আক্রমণে হঠাৎ প্রচণ্ড ঘাবড়ে গেল প্যাট্রিক ডিসোজা। তারপর হাত পা নেড়ে দরদর করে ঘামতে ঘামতে সে চিৎকার করে বলল, I don't know anything. This man has promised me. I just came here to see the extraordinary conch shell. Please, officer, trust me. দেবরাজ রীতিমতো হুমকি দিয়ে বলল, Shut up, you scoundrel. I will ruin you, all of you. Shut up, you scoundrel. যান 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 যান,
মাথার উপর হাত তুলে ও পাশে সরে একটা লাইন করে দাঁড়ান, কুইক। বিদ্যুৎ ডিসুজার দিকে একটা অগ্নিদৃষ্টি ছুঁড়ে দিয়ে সেখানেই ঠায় দাঁড়িয়ে রইল। দেবরাজের হম্বিতম্বি বা হাতের খোলা রিভলভারটা পর্যন্ত ওকে ওর জায়গা থেকে সরাতে পারল না। দেবরাজের এই হঠকারী সিদ্ধান্তের জন্য ঝোপের পেছনে দাঁড়িয়েই দুর্জয় কপাল চাপড়াচ্ছিল। দুর্জয়ের ইচ্ছে ছিল শঙ্খটা হাত বদল করার সময় ওদের হাতে নাতে ধরা, যাতে করে ওদের কাছে কেসটা কোর্টে দাঁড় করানোর পর্যাপ্ত এভিডেন্স থাকে। হায় হায়, এত এফেক্টিভ প্ল্যানটা দেবরাজ যেমন তাড়াহুড়ো করে উত্তেজনার বশে ভণ্ডুল করে দেবে, এটা দুর্জয় একেবারেই বুঝতে পারেনি। এই সময় ওর ঝোপের পেছন থেকে বেরিয়ে এসে দেবরাজকে সাহায্য করতে যাওয়াটা উচিত হবে কি না এমনটা ভাবতে ভাবতেই নজর ঘুরিয়ে দত্তবাড়ির ড্রাইভারের উপর পড়তেই দুর্জয় হৃৎপিণ্ডটা জোরে জোরে ওর বুকের পাঁজরে ধাক্কা দিতে লাগল। দেবরাজ ওর রিভলভারটা তাক করে বিদ্যুৎ আর ডিসুজার সাথে বচসায় মত্ত হয়েছে। ড্রাইভার লোকটা দেবরাজের অন্যমনস্কতার সুযোগ বুঝে একটু পেছনে সরে এলো। তারপর কোমরের পেছন থেকে বার করে আনলো একটা ছোট শাটার গান। সেটা খুব সাবধানে সে আস্তে আস্তে তাক করতে শুরু করেছে দেবরাজের পিঠের দিকে। এতটুকু দেখেই দুর্জয়ের শিরার সমস্ত রক্ত গরম হয়ে একসাথে বিদ্রোহ করে উঠল। ও আর এক মুহূর্তও দেরি করল না। ঝোপের পেছন থেকে লাফ দিয়ে বেরিয়ে ছুটে এসে দেবরাজকে পেছন থেকে গার্ড করে রিভলভার উঁচিয়ে দাঁড়ালো। দুর্জয়কে এমন ভূতের মতো সামনে আবির্ভূত হতে দেখে হকচকিয়ে গিয়ে ড্রাইভার লোকটা বোধহয় বন্দুকের ট্রিগারটা টিপতে একটু সময় নিচ্ছিল। ওইটুকু সময়ের ব্যবধানের সদ্ব্যবহার করে ফেলল দুর্জয়। রিভলভারের নলটা ড্রাইভারের কপালটা লক্ষ্য করে ধরে ট্রিগারটা টেনে দিল সে। দুম করে একটা কান ফাটানো শব্দে আশেপাশের গাছের মাথা থেকে শব্দ করে এক ঝাঁক পাখি আকাশে উড়ে যেতেই ওখানে উপস্থিত সবাই চমকে উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে গেল যে সেখানে যে ঠিক কি হয়েছে এটা বুঝতেই দেবরাজের একটু সময় লেগে গেল। ঘাটটা ঘুরিয়ে এসে দেখতে পেল দরাম শব্দে মাটিতে আছড়ে পড়েছে দত্তবাড়ির ড্রাইভার। দুর্জয়ের এমন তড়িৎ গতির আক্রমণে সে মুখে শেষ আর্তনাদ করার সময়টুকুও পায়নি। দুর্জয় রিভলভারের একটা সীসার বুলেট তার কপাল ফুটো করে বেরিয়ে গেছে। বড় বড় খোলা চোখে ড্রাইভার লোকটার নিথর দেহ পড়ে রয়েছে মাটিতে। তার মাথার চারিদিকের খোয়ায় বাঁধানো রাস্তাটা ধীরে ধীরে ভিজে যেতে শুরু করেছে কপালের ক্ষত থেকে বেরোনো চাপ চাপ তাজা রক্তের স্রোতে। দুর্জয়ের বন্দুকটা গর্জে ওঠার সঙ্গে সঙ্গে প্রায় চোখের নিমেষে একসাথে অনেকগুলো ঘটনা পরপর ঘটে গেল। দেবরাজের সামান্য অন্যমনস্কতার সুযোগ নিয়ে বিদ্যুৎবাবু প্রায় বিদ্যুৎ বেগেই দৌড় লাগালেন কনস্ট্রাকশন বিল্ডিংটা লক্ষ্য করে। দেবরাজও প্রায় সঙ্গে সঙ্গে রে রে করে রিভলভার বাগিয়ে ছুটে গেল বিদ্যুৎবাবুর দিকে। প্যাট্রিক ডিসুজা এদিকে গুলির শব্দে প্রচণ্ডভাবে আঁতকে উঠে একটা চিৎকার করতে করতে ছুটে গেলেন নীল গাড়িটার দিকে। এদিকে ততক্ষণে গুলির শব্দ আর চেঁচামেচি শুনে তিন দিকের ঝোপের আড়াল থেকে রিভলভার উঁচিয়ে তেড়ে এলো তিন অফিসার। ডিসুজা ছুটতে গিয়ে আচমকা উল্টো দিক থেকে ধেয়ে আসা নিতাইয়ের বিরাট শরীরটার সঙ্গে একটা ধাক্কা খেয়ে উল্টে পড়লেন মাটিতে। ততক্ষণে নিতাই বন্দুক বাগিয়ে চেপে বসেছে ডিসুজার নাদুস নদুস পেটটার উপরে। গোবিন্দ আর ললিত এসে এবার বন্দুক তাক করে ডিসুজার কপালের কাছে ধরল। ধরা পড়ে গিয়েও ডিসুজার চিৎকার কমে। হাত পা ছুঁড়ে সে তখনও গাঁক করে বলে চলেছে, I don't know anything. Please let me go. Don't shoot that man. এইসব আর কি। দুর্জয় এত দূরে দাঁড়িয়েও দিব্যি শুনতে পেল সেসব। দেবরাজ আর বিদ্যুৎ দত্ত ততক্ষণে অনেকটা এগিয়ে গেছে। দুজনের মধ্যে ব্যবধান ক্রমশ বেড়ে যাচ্ছে। এটা বুঝতে পেরে দুর্জয়ও রিভলভারটা বাগিয়ে ধরে ছুটতে শুরু করলো খালি কনস্ট্রাকশন বিল্ডিংটা লক্ষ্য করে। ওরা যখন প্রায় বিল্ডিংটার চৌকাঠে পৌঁছে গেছে তখন দুর্জয় বুঝতে পারল কেন সোহিনী ওকে বারবার বারণ করে স্মোক করতে। দেবরাজেরও অবস্থা প্রায় তথৈবচ। একটানা ছুটতে ছুটতে দম ফুরিয়ে আসায় তার ফর্সা মুখটা শ্বাসের অভাবে ক্রমশ গোলাপি হয়ে উঠল। বিদ্যুৎ দত্ত অলিম্পিকে নাম লেখালে যে নিঃসন্দেহে ভারতের জন্য সোনার মেডেল নিয়ে আসত, এটা দুর্জয় অনুমান করে নিতে পারল খুব সহজেই। ক্রমশ দম ফুরিয়ে আসছে বুঝতে পেরেই এবার দুর্জয় একটা কাণ্ড করে বসল। ছুটতে ছুটতে
হঠাৎ থেমে গিয়ে ও বিদ্যুৎ দত্তের ছুটন্ত পায়ের দিকে রিভলভারের নলটা তাক করে ট্রিগার টিপে দিল। অব্যর্থ নিশানা। দুম করে একটা তীক্ষ্ণ শব্দে একটা গরম সীসার বুলেট তীর বেগে বেরিয়ে গিয়ে সোজা আঘাত করল বিদ্যুৎ দত্তের পায়ে। মুখে একটা জান্তব চিৎকার করে একেবারে হুড়মুড়িয়ে চৌকাঠের সিঁড়ির উপরে আছড়ে পড়ল সে। দেবরাজ এত সব লক্ষ্য করেনি। সে ছুটতে ছুটতে বেশ কিছুটা এগিয়ে গিয়ে হঠাৎ পেছন থেকে গুলির শব্দ শুনতে পেয়ে মুখে একটা হিঁক করে শব্দ করে চমকে উঠে বাঁ পাশে সরে গেল। পরক্ষণেই বুঝতে পারল কি হয়েছে। নিজেকে সামলে নিয়ে ও ছুটে গেল মাটিতে হুমড়ি খেয়ে পড়ে থাকা বিদ্যুৎ দত্তের দিকে। বিদ্যুৎ তখন মুখে একটা তীব্র গোঙানির শব্দ করতে করতে শরীরটা বুকে ঠেলে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল ভেতরের দিকে। দেবরাজ ছুটে এসেই ওর চুলের মুঠিটা ধরে একটা টান দিতেই বিদ্যুৎ যন্ত্রণায় চিৎকার করে উঠল। বিদ্যুৎ দত্তের ডান পায়ের মাংসে তখন একটা গোল ক্ষত তৈরি করেছে দুর্জয়ের বুলেটটা। সেখান থেকে গলগল করে তাজা রক্ত বেরিয়ে এসে ভিজিয়ে দিচ্ছে চারপাশের মাটি। দেবরাজ এবার সেই ক্ষতস্থানের উপর পায়ের বুটটা দিয়ে একবার পিষে দিতেই বিদ্যুৎ দত্ত পরিত্রাহী আর্তনাদ করে উঠল। দেবরাজ রাগে অগ্নিশর্মা হয়ে ওর চুলের মুঠিটায় আরও একটা টান দিয়ে ফিসফিস করে বিদ্যুতের মুখের কাছে মাথাটা এনে ঠান্ডা গলায় বলল, বিদ্যুৎ বা পুলক, তুই সালা যে মায়েরই বাচ্চা হোস না কেন, আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এটা কলকাতা পাসনি, অনেক ভুগিয়েছিস তুই আমায়। আমাদের বৌদিকে তুই, আজ তুই শেষ। ভালো চাস তো এখনো বলে দে শঙ্খটা কোথায় রেখেছিস, নইলে। বলে আরও একবার বুটের তলাটা দিয়ে বিদ্যুতের পায়ের তাজা ক্ষতের জায়গাটা বেশ করে ডলে দিল দেবরাজ। বিদ্যুৎ দত্ত তখন শক্ত ফাঁদে পড়েছে। মুখে আর একটা যন্ত্রণা শব্দ করে চিৎকার করে উঠে বলল, বলছি 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 ও ও ওটা ওটা ওই যে দুর্জয় ততক্ষণে প্রায় বিল্ডিংটার কাছে পৌঁছে গেছিল। দেবরাজের রুদ্রমূর্তি দেখে তাড়াতাড়ি করে সেদিকে দৌড়ে যেতে গেল দুর্জয়। আর ঠিক সেই মুহূর্তেই দোতলার ভাঙা জানলাটার দিকে চোখ পড়তেই ওর মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা স্রোত খেলে গেল। ভাঙা জানলাটার ফাঁক দিয়ে একটা সাদা মতো মানুষের অবয়ব ফুটে উঠেছে। আধো অন্ধকারে এত নিচ থেকে তাকে ঠিক ভালো করে বোঝা যাচ্ছে না। মূর্তিটা জানলার একটা ফোঁকর দিয়ে হাত বার করে সেটা নিচের দিকে পয়েন্ট করল। দুর্জয়ের বুকের ভিতর যেন কেউ দুমদুম করে দামামা বাজাতে শুরু করেছে। সেই হাতে ধরা রয়েছে একটা ছোট শাটার গান, আর সেটা পয়েন্ট করা আছে চৌকাঠের সামনে জীবন মৃত্যুর খেলায় মত্ত দেবরাজ আর বিদ্যুৎ দত্ত ওরফে পুলক চক্রবর্তীর দিকে। ভালো করে কিছু বুঝে ওঠার আগেই সেই বন্দুক থেকে তীব্র শব্দে একটা বুলেট বেরিয়ে এসে সবেগে ধেয়ে গেল নিচের দিকে। তারপর সেটা চোখের নিমেষে মাটিতে পড়ে থাকা বিদ্যুৎ দত্তের মাথার একদিক থেকে ঢুকে অন্য দিক দিয়ে বেরিয়ে গেল। যতক্ষণে দুর্জয় রিভলভারটা জানলার দিকে তাক করেছে, ততক্ষণে সেই হাত সমেত বন্দুকটা আবার ঘরের ভেতর অন্ধকারে কোথাও উধাও হয়ে গেছে। ব্যাপারটা এত তাড়াতাড়ি আর আচমকা ঘটে গেল যে দেবরাজ একবার আঁতকে উঠে বিদ্যুৎ দত্তের ফুটো মাথার চুলগুলো ছেড়ে দিয়ে হুড়মুড়িয়ে পেছনে সরে গেল। ঘটনার আকস্মিকতায় এক ঝলক তাজা রক্তের ছিটে এসে লেগেছিল দেবরাজের মুখে। এবারে সে বিস্ফারিত চোখে হাত দিয়ে মুখটা মুছতে মুছতে একবার সামনে গুলিবিদ্ধ মৃত বিদ্যুৎ দত্ত, আরেকবার মাথা উঁচিয়ে দোতলার জানলার দিকটা বারবার দেখতে লাগল। দুর্জয় ততক্ষণে ছুটে এসেছে তার কাছে। মুখে রক্তের ছোপ দেখে বলল, কিরে, তুই ঠিক আছিস? আপাতত। ছোট্ট করে জবাব দিল দেবরাজ। দুর্জয় মৃত বিদ্যুৎ দত্তের দিকে নির্দেশ করে জিজ্ঞেস করল, কিছু বললো? না, কিছু একটা বলতে চাইছিল, বাট বলার আগেই তো। প্রভাত চক্রবর্তী দোতলায় আছেন। উপরের দিকে তাকিয়ে বলল দুর্জয়। বাপরে, কি সাংঘাতিক লোক! টাকার জন্য নিজের ছেলেকে পর্যন্ত ছাড়ল না। গোল গোল চোখে মৃত পুলক চক্রবর্তীর নিথর দেহটার দিকে তাকালো দেবরাজ।
চুপচাপ পেছন পেছন আয়। একটাও শব্দ করবি না। ওর কাছে আর্মস আছে, খুব প্রয়োজন না হলে গুলি চালাবি না। সাবধানে আয়। বলে দুর্জয় চারপাশটা একবার ভালো করে দেখে নিয়ে ঢুকে এলো ইটবালি সিমেন্টের খাড়া বিল্ডিংটার অন্ধকার অংশের ভিতরে। পেছন পেছন রিভলভারটা বুকের কাছে ধরে চারপাশে খুব সন্তর্পণে দৃষ্টি বোলাতে বোলাতে ওকে ফলো করল দেবরাজ। বিল্ডিংটার দোতলার দিকের সিঁড়িটা ধরে খুব সন্তর্পণে চারিদিকে নজর রাখতে রাখতে উপরের দিকে উঠে আসছিল দুর্জয় আর দেবরাজ। কিছুটা ওপরের দিকে উঠে আসতেই এবার ওপরের দিক থেকে হুড়মুড় করে একটা শব্দ ভেসে আসতেই সতর্ক হয়ে গেল ওরা। এবার বুটের খটখট শব্দ করেই তাড়াতাড়ি ওপরের দিকে উঠতে লাগলো। সিঁড়ির রেলিং ধরে শরীরটা একটু বাঁকিয়ে বাইরে বার করে উপরের দিকে তাকিয়ে পুরো ব্যাপারটা আঁচ করতে দেবরাজের কয়েক সেকেন্ড মাত্র সময় লাগলো। রুদ্ধশ্বাসে উপরে ছুটতে ছুটতে চিৎকার করে বলল, দেবনাথ, তাড়াতাড়ি আয়, ওই দেখ ব্যাটা ছাদের দিকে পালাচ্ছে, ধর ধর ওকে। দুর্জয়ও এবার সিঁড়ির বাঁকগুলো বড় বড় লাফে পেরিয়ে উপরের দিকে ছুটতে ছুটতে চিৎকার করে বলল, প্রভাতবাবু, আমরা জানি আপনি ভেতরে আছেন। দয়া করে পালাবার চেষ্টা করবেন না, জায়গাটাকে কিন্তু চারিদিক থেকে পুলিশ ঘিরে ফেলেছে। প্রভাতবাবু, আরে থামুন। কিন্তু কে শোনে কার কথা? সমস্ত ব্যাপারটাকে যদি তখন একটা আকাশের উপরে উড়তে থাকা ড্রোন ক্যামেরা দিয়ে দেখতে পারত দুর্জয়, তাহলে বুঝতে পারত খোলা ছাদের দরজাটা টপকে ততক্ষণে অনেকটা পেছনে চলে এসেছেন এক বৃদ্ধ। তার এক হাতে ধরা রয়েছে একটা হাত 3-4 লম্বা মাটির তৈরি শ্রীচৈতন্যের মূর্তি, আর এক হাতে একটা চকচকে শাটার গান। তার ঠিক পেছনেই ছুটতে ছুটতে ছাদের দরজা দিয়ে উপরে উঠে এলো পুলিশের উর্দি পরা দুজন বন্দুকধারী লোক। মূর্তি হাতে ধরা লোকটা তখন এক পা করে ছাদের পেছনের দিকে সরে যাচ্ছেন। মাটির মূর্তিটা শক্ত করে বগলে চেপে ধরে আর একটা বন্দুক ধরা হাত তাক করে বাড়িয়ে রেখেছেন প্রতিপক্ষের দিকে। আর অপর পক্ষের দুজন শক্ত সামর্থ্য পুলিশ নির্দিষ্ট দূরত্ব রেখে তাদের প্রতিপক্ষকে বন্দুকটা নামিয়ে রাখার জন্য বারবার অনুরোধ করছে। কনস্ট্রাকশন বিল্ডিংয়ের 4 তলার ন্যাড়া ছাদের উপর সরসর করে হাওয়া বইছে। সে হাওয়ায় চারপাশের ধুলোবাড়ি উড়ে এসে চোখে ঢুকে যাচ্ছে। এলোমেলো হয়ে যাচ্ছে সবার মাথার চুল। দুর্জয় কোনো রকমে চোখ থেকে ধুলোর ঝড় আড়াল করে রিভলভারটা বাগিয়ে ধরে চিৎকার করে বলল, প্রভাতবাবু, বন্দুকটা ফেলে দিন। আপনি আর পালাতে পারবেন না, সারেন্ডার করুন। আপনি ভালোই ভালোই সারেন্ডার করলে কোর্টে আপনার সাজা কমাবার আবেদন করা যাবে। প্লিজ প্রভাতবাবু, কোঅপারেট করুন। ওপাশ থেকে কাঁপা কাঁপা গলায় হা হা করে হাসতে হাসতে বৃদ্ধ প্রভাত চক্রবর্তী বলে উঠলেন, কিসের সাজা, কিসের অপরাধ? নাকা সাজবেন না মিস্টার চক্রবর্তী। ঠিক কটা অপরাধের কথা শুনতে চান? স্টিভ উইলসনের কাছ থেকে শঙ্খটা চুরি করে আনা, পুলিশকে মিসগাইড করার চেষ্টা, বিদ্যুৎ দত্তকে ব্রেন ওয়াশ করিয়ে শঙ্খটা পাচারের চেষ্টা, চোরা কারবারি, হাসপাতাল থেকে চুরি করা স্ট্রিকনিনের গুঁড়ো মাওতার জ্ঞানে মিশিয়ে বিশাল দত্তকে হত্যা, আর নিজের ছেলেকে গুলি করে মারার অপরাধে। আপনি কি মানুষ? হ্যাঁ, একটা মানুষ এতটা নীচ হতে পারে? প্রভাতবাবু হো হো করে একটা বিশ্রী হাসি হেসে বললেন, আর আর আমার কাছ থেকে শঙ্খ চুরি, ছেলে চুরি, স্ত্রীকে হত্যা, আবার জীবন ধ্বংস হয়ে যাওয়ার সেসব অপরাধ নয়? তাদের শাস্তি পাওয়ার ছিল, পেয়েছে। ধর্মের কল বাতাসে নড়ে অফিসার। আপনি তো কেবল উপরওয়ালার হাতের দাবার খুঁটির চাল মাত্র। ওটা আবার পুলু, ওটার আবার পুলু নেই অফিসার, ওটা বিদ্যুৎ দত্তই হয়ে উঠেছিল। বাসবকে যখন বাবা বলে ডেকেছে, ওকে ওকে ওর কাছেই পাঠিয়ে দিলাম। হয় ক্ষমা করিস পুলু, হয় তুই বাঁচাতে পারলাম না। প্রভাতবাবুর দিক থেকে এবার একটা হালকা ফোপানোর শব্দ ভেসে আসতে লাগলো। দুর্জয় চোখের ইশারায় দেবরাজকে ওর পেছনের দিকটা কভার করতে বলে আরও একটু এগিয়ে গেল রিভলভারটা উঁচিয়ে ধরে। তারপর চেঁচিয়ে বলল, আপনি সমস্ত মাস্টার প্ল্যানটাই ভালো সাজিয়েছিলেন প্রভাতবাবু, কিন্তু শেষ রক্ষা হলো না। আপনার প্রতিশোধ আপনি নিয়েছেন। এবার ধীরে ধীরে বন্দুকটা নামিয়ে রাখুন আর শঙ্খ সমেত মূর্তিটা আমাকে দিন। না অফিসার, একদমই করবেন না। আমি কিন্তু গুলি চালিয়ে দেবো। পিছিয়ে যান, পিছিয়ে যান বলছি। শঙ্খ, শঙ্খ আমার 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 আমি আমি এটা খুঁজে পেয়েছি। উইলসন পাইনি।
এই বেটা বাসব এটা চুরি করে নিয়ে গেছিল, রাখতে পারলো না। পুলু আমাকে টেক্কা দিয়ে শঙ্কটা বেচে ডিসুজার কাছ থেকে টাকা খাবে ভেবেছিল। হ্যাঁ, তাকেও সরিয়ে দিলাম। এটা এটা একমাত্র আমার কাছে থাকবে অফিসার। এই শঙ্খ বেচে আমি টাকা নেব, অনেক টাকা, অনেক টাকা। সমস্ত শরীর কাঁপিয়ে একটা অট্টহাসি দিয়ে উত্তেজনায় থরথর করে কাঁপতে লেগেছেন প্রভাতবাবু। তবে তিনি প্রাণপণে বন্দুক ধরা কাঁপতে থাকা হাতটা সহজ রাখার চেষ্টা করছেন। তার চোখ মুখ রাগে তখন টকটকে লাল বর্ণের মতো হয়ে যেতে লেগেছে। ও শঙ্খ অভিশপ্ত শঙ্খ প্রভাতবাবু। যারা যারা এটা হাত করতে চেয়েছে তারাই বিপদে পড়েছে। ডিসুজা আমাদের হাতে ধরা পড়েছে। আপনি এখন আর কাকে ওই শঙ্খ বেচবেন মিস্টার চক্রবর্তী? ভালোই ওটা এদিকে এগিয়ে দিন। দুর্জয় চেঁচিয়ে উঠতেই দেবরাজ দাঁতে দাঁত চেপে বলল, এভাবে হয় না, বুড়োর মাথাটা খারাপ হয়ে গেছে। পায়ে গুলি করবো? ওয়েট, কথা বলছি তো। ধমকে উঠে বলল দুর্জয়। প্রভাতবাবু চিৎকার করে বললেন, আমাকে যেতে দিন অফিসার। এই পৃথিবীতে খুঁজলে ডিসুজার মতন অ্যান্টিক ডিলারের অভাব হবে না। আমি আমি ওটা বেচে অনেক টাকা কামাবো। শেষ জীবনটা আয়েসে কাটবে। আর এই বৃদ্ধাশ্রমের নিয়ম মতো চলতে হবে না। আমি শান্তি চাই অফিসার। এতগুলো বছর আমার তছনছ করে দিয়েছে বাসবারোর ভাই। ঈশ্বর, আমি কথা দিচ্ছি আমি দেশ ছেড়ে চলে যাব, কিন্তু শঙ্খ আমার সঙ্গে করে নিয়ে যেতে দিন। কথা বলতে বলতে এবার পাগলের মতো শব্দ করে কাঁপতে কাঁপতে চিৎকার করে কাঁদতে লাগলেন প্রভাতবাবু। আপনি আর পালাতে পারবেন না প্রভাতবাবু। পুলিশ চারিদিক থেকে আপনাকে ঘিরে ফেলেছে। ভালোই সারেন্ডার করুন প্লিজ। আপনি অনেক অপরাধ করেছেন। দয়া করে পাপের বোঝা আর বাড়াবেন না। কথা বলতে বলতে প্রভাতবাবুর দিকে এক পা করে তখন অনেকটা এগিয়ে এসেছে দুর্জয়। ওর পেছনে উদ্যত রিভলভারের হাতে দেবরাজ। প্রভাতবাবু শেষবারের মতো বন্দুকটা এগিয়ে ধরে বললেন, কাছে আসবেন না, একদম কাছে আসবেন না। সরুন, দূরে সরুন। আমি সারেন্ডার করছি, কিন্তু এই শঙ্খটা আমি কাউকে দেবো না, কাউকে না। বলেই তিনি পৈশাচিকভাবে হেসে উঠে হঠাৎ চোখে মুখে হিংস্র ভাব ফুটিয়ে তুলে দুর্জয়কে লক্ষ্য করে বন্দুকের ট্রিগারটা টিপতে লাগলেন। আর ঠিক তখনই এমন একটা ব্যাপার ঘটে গেল যেটা মুহূর্তে দুর্জয় আর দেবরাজকে হতবাক করে দিল। ওদের মাথার উপর অনেকক্ষণ ধরেই তীক্ষ্ণ শব্দ করে ডানা মেলে আকাশে উড়ে বেড়াচ্ছিল একটা বিশালাকায় পাখি। এবারে সেটা হঠাৎ তড়িৎ গতিতে নিচে নেমে এসে তীক্ষ্ণ ঠোঁট আর পায়ের সূচালো নখ বাগিয়ে ডানা ঝাপটাতে মুখে বিকট একটা জান্তব শব্দ করে আক্রমণ করে বসল প্রভাতবাবুকে। প্রভাতবাবু মোটেই এই অপ্রত্যাশিত আঘাতের জন্য তৈরি ছিলেন না। তিনি তখন বন্দুকটা ফেলে দিয়ে দুহাতে মুখ চোখ আড়াল করে পাখিটার হিংস্র আক্রমণ থেকে নিজেকে বাঁচাতে চাইছেন। পাখিটার দিকে গোল গোল চোখে তাকিয়ে দেবরাজ সবিস্ময়ে বলে উঠল, এটা কি পাখি? এত বড় মাছ পাখি হয় বলে তো শুনিনি। কি রে দেবনাথ? দুর্জয় তখন একদৃষ্টে তাকিয়েছিল পাখিটার ডানায় লাগানো সোনালি রঙের পালকগুলোর দিকে। হঠাৎ এবার অস্ফুটে বলে উঠল, গরু? দেবরাজ হাঁ করে তাকিয়ে বলল, কি বলছিস কি? গরুর তো একটা মাইথোলজিক্যাল বার্ড শুনেছি। সে পাখির বাস্তবে অস্তিত্ব আছে বলে তো জানতাম না। স্ট্রেঞ্জ। প্রভাতবাবু মূর্তিটা বগল দাবা করে রক্তাক্ত মুখে চিৎকার করতে করতে ততক্ষণে খোলা ছাদের একদম কিনারায় পৌঁছে গেছিলেন। পাখিটা আরও বার দুয়েক ঠোঁটের আঘাত করতে তার একটা চোখ খুবলে নিতে এবার তিনি চিৎকার করে পেছনে সরতে গেলেন। আর তখনই দুর্জয় চিৎকার করে ভদ্রলোককে সাবধান করার আগেই অঘটনটা ঘটে গেল। প্রভাতবাবুর ধুতিটা পায়ে আটকে যেতেই তিনি টাল সামলাতে না পেরে এক চোখে হাওয়াতে কিছু একটা আঁকড়ে ধরতে গেলেন, কিন্তু পারলেন না। তার সমস্ত শরীরটা একবার থরথর করে কেঁপে উঠেই মুখে একটা অসহায়তার শব্দ করে ঝুপ করে উল্টে গেল ছাদের উপর থেকে। প্রভাত চক্রবর্তীর ক্ষতবিক্ষত শরীরটা গাছ থেকে খসে পড়া ফলের মতো বিকট ধমাস শব্দে চারতলার একটা চাতালের কার্নিশে ধাক্কা খেয়ে তালগোল পাকিয়ে একেবারে নিচে এসে পড়ল। দুর্জয় আর দেবরাজ ঢিপঢিপে বুকে তাড়াতাড়ি এগিয়ে গেল সামনে।
তারপর নিচের দিকে মাথা ঝুঁকিয়ে তাকাতেই ওদের সমস্ত শরীরটা শিউরে উঠল। দেবরাজের মুখ থেকে কেবল একবার বেরিয়ে এলো, হাউ হরিবল! ও, ঘাড়টার মুটকে শরীরটা একদম থেতলে গেছে রে দেবনাথ। পাখিটা চোখ মুখ এমন ভাবে কুবলে নিল যে ওনার বন্ধু কমলবাবু দেখলেও এখন আর চিনতে পারবেন না। দুর্জয় কিছু বলল না, মাথা ঝুঁকিয়ে চুপচাপ নিচের ভয়াল দৃশ্যপটের দিকে একদৃষ্টে তাকিয়ে রইল। এক গামলা তাজা রক্তের মাঝে হাত পা দুমড়ে পড়ে রয়েছে প্রভাত চক্রবর্তী। অনেকক্ষণ আগেই তার প্রাণ পাখি উড়ে গেছে। আওয়াজ শুনে ডেড বডিটার কাছে ছুটে এসে নিতাইয়ের গোবিন্দ দাঁড়িয়েছে। তারাও তখন সেই মর্মান্তিক দৃশ্য দেখে ভয়ে আঁতকে উঠেছে। মৃতদেহটার থেকে হাত কয়েক দূরে মাটিতে শত টুকরো হয়ে ভেঙে ছড়িয়ে পড়েছিল শ্রী চৈতন্যদেবের মাটির মূর্তিটা। এবার নিতাই একবার উপরের দিকে তাকাতেই দুর্জয়ের সাথে চোখাচোখি হলো তার। মুহূর্তে চোখের ইশারাটা বুঝতে পেরে সে ভাঙা মূর্তিটার মধ্যে ঝুঁকে পড়ে এক মনে কি যেন খুঁজতে লাগলো। কিছুক্ষণ পর পেয়েও গেল সেটা। বেশ খুশি খুশি মুখে সেটা দুহাতে ধরে একবার কপালে ঠেকালো নিতাই। তারপর সেটা দুহাতে উঁচু করে তুলে ধরে বলল, স্যার, পেয়েছি। দুর্জয় ছাদের উপর থেকে সাবধানে আরও একটু ঝুঁকে বড় বড় চোখে দেখল নিতাইয়ের উঁচু করা হাতের তালুতে ধরা আছে একটা বেশ বড় আকারের সাদা শঙ্খ। তার চারিদিক থেকে বেরিয়ে আছে আরও কতগুলো সরু সরু দাঁড়া। প্রথম দিন মায়াপুরী ধামে এসে দেওয়ালে ঝোলানো শ্রীকৃষ্ণের ক্যালেন্ডারে যে শঙ্খটাতে তাতে ফুঁ দিতে দেখা যাচ্ছে বলে এঁকেছিলেন শিল্পী, এই শঙ্খটাও অবিকল সেই রকমই দেখতে। সূর্যের আলো পড়ে তার প্রাচীন দুধেয়ালতা গা থেকে ঠিকরে বেরোচ্ছে একটা অদ্ভুত জ্যোতি। মুহূর্তে সেটা দেবরাজের চোখ ধাঁধিয়ে দিল। কারোর মুখেই কোনো কথা নেই। সে একবার শুধু অস্ফুটে বলে উঠল, এই সেই নারায়ণের শঙ্খ পাঞ্চজন্য, এর জন্যই এত কিছু। বাপরে, জাস্ট আনবিলিভেবল। একটা তীক্ষ্ণ ক্যাঁ ক্যাঁ শব্দে চমকে উঠে আকাশের দিকে চোখ মেলে দুর্জয় দেখল নীল আকাশের বুক চিরে আস্তে আস্তে উড়তে উড়তে দূরে মিলিয়ে যাচ্ছে সেই নাম না জানা বিশালাকায় পৌরাণিক পাখিটা। কিছুক্ষণ পরেই তার ডানা মেলা বিশাল শরীরটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতে হতে শূন্যে মিলিয়ে গেল। দুর্জয়ের বুক ঠেলে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। মরার আগে অন্তত একটা দামি কথা বলে গেলেন প্রভাতবাবু। ধর্মের কল বাতাসে নড়ে। ভদ্রলোকের শেষ কয়েকটা কথা তখনও যেন বেশ স্পষ্টভাবেই বাঁচতে লাগলো হোমিসাইড ডিপার্টমেন্টের দুঁদে ডিটেকটিভ দুর্জয় দেবনাথের কর্ণকুহরে। দিন তিনেক পরের এক সকালে মায়াপুরী ধামকে বিদায় জানিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে দুর্জয় আর সোহিনী। গাড়ির পেছনের সিটে মাথা এলিয়ে দিয়ে সোহিনী জিজ্ঞেস করল, আচ্ছা, পৌরাণিক শঙ্কটা তাহলে কার কাছে এখন? দুর্জয় অল্প হেসে বলল, ওটা যার জিনিস তাকেই ফিরিয়ে দেওয়া হয়েছে। স্টিভ উইলসন এখন সেটা নিয়ে আরও পরীক্ষা নিরীক্ষা করতে চান, তাই জিনিসটা তিনি সঙ্গে করে নিয়ে গেছেন আমেরিকায় তার গবেষণাগারে। ও, কমলবাবুর সঙ্গে পরে দেখা করেছিলে? ভদ্রলোক বড্ড নরম মনের মানুষ। প্রভাত চক্রবর্তীর মৃত্যুর খবরটা শুনে বাচ্চাদের মতো কাঁদছিলেন। অনেক বুঝিয়ে শেষে শান্ত করলাম। ভদ্রলোক সত্যি বড্ড তাড়াতাড়ি মানুষকে আপন করে নিতে পারেন। কথাটা বলে খোলা জানলাটা দিয়ে মুখ বার করে দুর্জয় বলল, প্রিয়ে, আমি শুধু ভাবছি প্রভাত চক্রবর্তীর এই ট্র্যাজিক এন্ডটার কথা। ওনাকে সারা জীবন মনে থাকবে আমার। এমন অদ্ভুত ক্রিমিনাল সাইকোলজির মানুষের সঙ্গে আমার এর আগে কখনো পরিচয় হয়নি জানো। ভদ্রলোক সারাটা জীবন শান্তি খুঁজতে গিয়ে অবশেষে চিরশান্তির ঘুমেই তলিয়ে গেলেন। দুর্জয়ের বুক ঠেলে একটা গভীর শ্বাস বেরিয়ে এলো। সোহিনী প্রসঙ্গটা পাল্টে দুর্জয়ের কনুইয়ের ভেতর হাত ঢুকিয়ে ওর কাঁধে মাথা রেখে বলল, স্টিচটা কেটে দেওয়ার পর ব্যথাটা আর নেই বুঝলে। মনে হচ্ছে কলকাতা ফিরেই আবার লাফালাফি শুরু করে দিতে পারবো। আচ্ছা জয়,
সেদিন কি সত্যিই তাহলে নারায়ণের বাহন মানে গরুর দেব এসে ওনার শঙ্খটা খারাপ মানুষের হাতে পড়ার থেকে বাঁচালেন? তুমি নিজের চোখে দেখলে? দুর্জয় শব্দ করে হেসে উঠে বলল, আসলে তখন পরিস্থিতির শিকার হয়ে উত্তেজনার বশে এর থেকে সঙ্গত কোনো চিন্তার মাথায় আসেনি। পরে ব্যাপারটা নিয়ে অনেক ভাবলাম, ওটা কোনো আনআইডেন্টিফাইড জায়েন্ট বার্ডও হতে পারে, হয়তো কোনো বিজাতীয় পরিযায়ী পাখি ছিল। আর প্রভাতবাবুকে আক্রমণের ব্যাপারটা নেহাতি কাকতালীয় হতে পারে, হয়তো ওনার জায়গায় আমি থাকলে পাখিটা ওনার বদলে আমাকে আক্রমণ করত। ঠিক বলতে পারবো না প্রিয়ে, কিছু প্রশ্নের উত্তর অজানা থাকাই ভালো, জানো তো। কথাটা বলেই দুর্জয় সোহিনীর মাথার চুলগুলো একটু ঘেঁটে দিতে যাবে, এমন সময় শব্দ করে ওর মোবাইলটা বেজে উঠল। সোহিনী একটু পাশে সরে বসতেই দুর্জয় সেটা রিসিভ করে কানে লাগিয়ে বলল, বলুন স্যার। ফোনের ওপাশ থেকে নীলাদ্রিবাবুর গম্ভীর গলা ভেসে এলো, কোথায় আছো দুর্জয়? এই তো স্যার, আধ ঘন্টা মতো হলো বেরিয়েছি। রাঘব খুব ভালো চালাচ্ছে স্যার, আশা করছি খুব তাড়াতাড়ি কলকাতা পৌঁছে যাব। অলরাইট দুর্জয়, সোহিনী ঠিক আছে? সে এখন দিব্যি আছে। গ্রেট। শোনো দুর্জয়, পারলে দুপুরের দিকে একবার আমার অফিসে এসো, তোমার সাথে একটা কেসের ব্যাপারে কয়েকটা কথা আছে। নতুন রহস্যের গন্ধ পেয়ে দুর্জয়ের ব্যাঁকা শরীরটা এবার সোজা হয়ে বসতেই সোহিনী ওর দিকে অবাক চোখে তাকালো। দুর্জয় আর চোখে একবার ওকে দেখে নিয়ে বলল, ব্যাপারটা কি স্যার? দুর্জয়, পরাগ ভক্ত আবার ফিরে এসেছে। ইতিমধ্যে আরো দুটো মানুষকে নৃশংসভাবে কুপিয়ে খুন করেছে সে। আমরা এবার একটা গুরুত্বপূর্ণ লিড পেয়েছি, যেটা দিয়ে পরাগকে ট্র্যাক করা যেতে পারে। যত তাড়াতাড়ি সম্ভব তুমি ফিরে এসে কেসের হালটা ধরো। মিডিয়ার লোকের আবার হইচই শুরু করেছে। ডিপার্টমেন্টে এই মুহূর্তে পরাগকে সাহায্য করার মতো তোমার থেকে পোটেনশিয়াল আর কোনো অফিসার নেই। বুঝেছি স্যার, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি দুপুরের মধ্যেই আপনাকে অফিসে রিপোর্ট করছি। রাখছি স্যার। ফোনটা নামিয়ে রাখতেই সোহিনী ওর স্বামীর দিকে একটু চোখ পাকিয়ে তাকিয়ে বলল, আবার কি হলো? ড্রাইভারের সামনে লাগানো আয়নাটা দিয়ে দুর্জয়ের সাথে একবার ড্রাইভার সিটে বসা রাঘবের কয়েক সেকেন্ডের জন্য তাৎপর্যপূর্ণ চোখাচোখি হয়ে গেল। অল্প হেসে ওর মাথার চুলগুলো একটু ঘেঁটে দিয়ে সোহিনীকে আরও কাছে টেনে নিয়ে দুর্জয় বলল, তেমন কিছু ইম্পর্টেন্ট ব্যাপার নয়, জাস্ট রুটিন কল। তোমার খবর নিলেন। আচ্ছা, সেদিন টেনশনে ভালো করে তো শুনতেই পারলাম না নবদ্বীপের কাঁসার বাজারে তোমার বীরত্বের কাহিনীটা। তা সেটা এখন একবার প্রথম থেকে খুলে বলো তো শুনি। হ্যাঁ, কোথায় কোথায় ঘুরলে তোমরা? এস, আমার তো হিংসে হচ্ছে। আমি তো সারাদিন শুধু ছুটোছুটি করেই মরলাম। এই যাত্রায় শহরটা আর ঘুরে দেখা হলো না আমার। দুর্জয়ের বিমর্ষ মুখখানা দেখে সোহিনী হো হো করে হেসে উঠল। তারপর চোখ বুজে একবার মনে মনে ভেবে নিল ঠিক কোথা থেকে বলা শুরু করবে। গাড়ির সামনে লাগানো মিউজিক সিস্টেমটায় তখন একটা পুরনো হিন্দি গান বাজছে। মুচকি হেসে মিউজিক সিস্টেমের নবটা ঘুরিয়ে বাজতে থাকা গানের ভলিউমটা আস্তে আস্তে কমিয়ে দিল কলকাতা পুলিশের খাস ড্রাইভার রাঘব জোয়ারদার।